এক্ষুনি আমাকে চুম্মা দে, তা না হলে আমি কিন্তু চিৎকার করব বলে দিলাম। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কেন চিৎকার করবে? তোমার চিৎকার শুনে সবাই এখানে দৌড়ে এসে তারপর আমাকে মাইট দিবে। সেটা যখন তুমি খুব ভালো করে জানো তাহলে আমাকে চুম্মা দিচ্ছ না কেন? তাড়াতাড়ি চুম্মা দাও। উম্মা উম্মা, এবার তো হয়েছে। এবার আর তুমি চিৎকার করো না, আর কাউকে কিছু বলবে না প্লিজ। ঠিক আছে, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি তো তোমাকে একবারই বলেছি তুই শুধু আমার কথা শুনে চলবি, তাহলে আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি আমার স্বামী, তুমি আমায় আদর করবে, ভালোবাসা দিবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাকে তো আমি একটা কাজ করতে বলেছিলাম, তুমি কি সেটা করেছিলে? না, এখনো করিনি, তবে সময় মতো করে দেব। এখন কথা না বাড়িয়ে নিচে আসো, সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে, খাবার খাবে, এসো। এই কথা বলে নেহা রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। আর এদিকে নীল হাত মুখ ধুয়ে এসে তারপর খাবার টেবিলে খাবার খেতে গেল। খাওয়া শুরু হতেই তার আব্বু তাকে বলল, কি ব্যাপার নীল, ইদানিং তুই এমন হয়ে যাচ্ছিস কেন? পড়াশোনায় কোনো মনোযোগ নেই, সব সময় শুধু বাসার বাইরে বাইরে থাকিস। তোকে না বলেছি বাড়িতে নতুন বউ এসেছে, বাসায় বেশি সময় দিবি, বউকে সময় দিবি? তুই কেন এটা শুনছিস না? তোমাকে এসব কথা কে বলেছে? আমি তো আমার কলেজের বাইরে বাকি সময়টা বাড়িতেই থাকি, আর সব সময় তো আমি আমার রুমে থাকি। তাহলে আমার নামে এসব উল্টাপাল্টা বিচার দেওয়ার মানেটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। কেউ তোমার নামে কোনো উল্টাপাল্টা বিচার দেয়নি। আমি যেটা নিজের চোখে দেখেছি সেটাই বলেছি। তুমি হয়তো ভুলে গেছো, বিগত 1 সপ্তাহ ধরে আমি অফিসে যাই না, আমার শরীরটা খারাপ বলে, তাই আমি এই বিষয়গুলো দেখতে পেয়েছি, নয়তো এগুলো দেখতেই পেতাম না। নীল তখন আর কোনো কথা না বলেই চুপচাপ খাবারটা খেয়ে নিজের রুমে চলে গেল। তারপর রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। নীল কলেজে পৌঁছাকে চলুন এদিকে আপনাদের সাথে গল্পের নায়ক নায়িকার পরিচয়টা দিয়ে দেওয়া যাক। আমাদের গল্পের নায়ক নীল, সে তার বাবার আদরের একমাত্র ছেলে। আর আমাদের গল্পের নায়িকা নেহা, সে সম্পর্কে নীলের ফুফাতো বোন। নীলের ফুপু মারা যাওয়ার পর নেহাকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে, আর তারপর নেহাকে নীলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। আসলে নীলের দাদু বেঁচে থাকতে নীলের বাবাকে বলেছিলেন এই কথা, তাই নীলের বাবা মায়ের কথা রাখতে গিয়ে এই কাজটা করেছেন। কিন্তু নীল এতে মোটেও খুশি নয়, কারণ সে সবেমাত্র কলেজে পড়ে, এখনই বিয়ে, তারপর আবার নিজের চাইতে বড় একটা মেয়েকে। আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন না। তো ভিউয়ার্স, চলুন আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। নীল তখন সবেমাত্র ক্লাস 8-এ পড়ে। পরীক্ষা শেষ হয়েছে অনেক দিনের ছুটি, তাই কোথায় বেড়াতে যাওয়া যায় সেটাই চিন্তা করছিল। চল আমরা তোর ফুপুর বাড়ি থেকে ঘুরে আসি। তাছাড়া আমি শুনেছি তোর ফুপুর শরীরটা নাকি ভালো যাচ্ছে না। তোর ফুপুকে দেখে আসা হবে, ঘুরেও আসা হবে। হ্যাঁ ঠিক আছে, তাই চলো। অনেক দিন ফুপুর বাড়িতে যাওয়া হয় না, ফুপুকে একবার দেখে আসি। আর তাদের এলাকাটা তো গ্রাম সাইড, আর গ্রাম সাইডে ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে। তাহলে দুটোই হয়ে যাবে। এই বলে তারা সবাই মিলে নেহাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে এলো। তখন ছিল বর্ষাকাল, গ্রামের রাস্তাঘাট কাদায় পরিপূর্ণ ছিল। তারা যখন বাড়িতে গিয়ে পৌঁছালো তখন নেহা তাদের সবাইকে বালতিতে করে পানি এনে দিল পা ধোয়ার জন্য। সবাই হাত মুখ ধুয়ে ভিতরের রুমে চলে গেল। সবাই দেখতে পেল নেহার আম্মু খুবই অসুস্থ, আর নেহা বাড়ির সব কাজকর্ম করছে। আসলে নেহার বাবা মারা গেছে অনেক দিন আগেই, তারপর থেকে নেহার মা তাদের সংসার সামলাতো। তাদের আর ভাই বোন ছিল না, তাই নেহার মা অসুস্থ হয়ে যাওয়ার পর সমস্ত দায়িত্বটা নেহার উপরেই পড়ে, সংসার সামলানো থেকে শুরু করে দুজনের খাবার ম্যানেজ করা পর্যন্ত। মামি, তোমরা আসবে একবার আমাকে ফোন করে বলে আসতে পারতে, তাহলে আমি তোমাদের জন্য কিছু রান্না করে রাখতাম। মারে, সেটার কোনো প্রয়োজন হবে না। আমরা তো জানি তোর মা অসুস্থ, তাই তো তোকে বলে আসিনি। তুই ছোট মানুষ, তুই কষ্ট করে আমাদের এতগুলো মানুষের জন্য রান্না করতে যাবি। তাছাড়া তোদের ঘরে তো বাজার সদাই কিছুই নেই, তাহলে তুই কি রান্না করতি? আমরা আমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে এসেছি, আমরা নিজেরাই রান্না করে খেয়ে নেব, তোকে কোনো কষ্ট করতে হবে না। এটা তুমি কি বলছো মামি? তুমি আমাদের বাড়িতে এসেছো মেহমান হয়ে,
আর এখানে এসে তোমরা কাজ করবে এটা হতেই পারে না। আমি রান্না করি, তোমাদের সবাইকে খাওয়াবো, চিন্তার কোনো কারণ নেই। আমি এখন রান্না করতে শিখে গেছি। মেয়ে আমার বলে কি, সত্যি আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক মা, মেয়ে যখন মায়ের কাছে থাকে তখন তো মা তাকে কোনো কাজ করতে দেয় না, তাই আজ তুমি কোনো কাজ করবে না, সব কাজ আমি করব। আজ তোমার ছুটি, তুমি বিশ্রাম নাও। আজ আমি সব রান্না করব, তারপর যেদিন চলে যাব সেদিন তুমি রান্না করে আমাদের খাওয়াবে। কিন্তু তারপরও নেহা অনেক জোরাজুরি করছিল সে রান্না করবে, কিন্তু নীলের আম্মু তাকে রান্না করতেই দিল না। তিনি রান্নাঘরে ঢুকে গেলেন আর সবার জন্য খাবারের ব্যবস্থা করলেন। চাল ডাল থেকে শুরু করে যা কিছু প্রয়োজন সব কিছুই তিনি নিয়ে এসেছিলেন। রান্না শেষ হলে রাতে সবাই একসঙ্গে মিলে খাবার খেয়ে নিল। তারপর মাটিতে বিছানা পেতে সবাই ঘুমিয়ে পড়ল। কিন্তু নীলের কিছুতেই ঘুম আসছিল না। আসলে তার কখনোই মাটিতে ঘুমানোর অভ্যেস নেই। কি ব্যাপার, সবাই তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে, কিন্তু তুমি এখনো ঘুমাচ্ছ না কেন? আমি কি কখনো ফ্লোরে ঘুমিয়েছি? তাহলে ঘুমাবো কি করে? এর জন্য আমি খুবই দুঃখিত। আসলে মা তো অসুস্থ, তাই মাকে বিছানায় ঘুমাতে দেই, আর আমরা সবাই নিচে ঘুমাই। আচ্ছা যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, আমি মায়ের পাশে একটু জায়গা খালি করে দিচ্ছি, তুমি ওখানে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ো। আমার পাশে কেউ ঘুমালে আমার এমনিতেই ঘুম আসে না, আর এখন কিনা একজন অসুস্থ রোগীর পাশে আমি শুয়ে ঘুমাবো? আমি পারবো না, আমাকে ঘুমাতে হবে না। আর হ্যাঁ, আমি কিন্তু কাল সকালেই চলে যাব এখান থেকে। তুমি আমাদের বাড়িতে আসলে আর তোমাকে একটু ঘুমানোর জায়গা পর্যন্ত বুঝতে পারছি না, আমার যে কি খারাপ লাগছে আমি সেটা বলে বোঝাতে পারবো না। এই বলে নেহা ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে নেহা নিজের হাতে সবার জন্য খাবারের আয়োজন করলো, কিন্তু নীলকে কোথাও দেখা যাচ্ছে না। তাই নেহা নীলের আম্মুর কাছে জিজ্ঞাসা করলো, মামি, নীলকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? নীল কোথায়? তাকে তো আমিও সেই অনেকক্ষণ ধরে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। ভাবলাম হয়তো বাইরে কোথাও হাঁটতে গেছে, কিন্তু এতক্ষণ হয়ে গেল এখনো আসছে না কেন ছেলেটা? কি বলো তুমি? আমি তো ভেবেছিলাম সে তো, আমি রান্নাঘরে কাজ করছিলাম তাই খেয়াল করিনি। ঠিক আছে, সমস্যা নেই, আমি একটু দেখে আসছি। এই কথা বলেই নেহা সারা গ্রাম তন্ন করে খুঁজে বেড়ালো, কিন্তু কোথাও নীলকে খুঁজে পেল না। তাই সে কান্না করতে করতে বাড়িতে ফিরে আসলো আর নীলের আম্মুকে বলল, আমি নীলকে তো কোথাও খুঁজে পেলাম না। তবে কি খারাপ কিছু হয়ে গেল নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আসলে গতকাল রাতে তোমরা যখন ঘুমিয়ে পড়েছিলে তখন নীল ঘুমাতে পারছিল না, তার নাকি ফ্লোরে ঘুম আসছিল না। তাই আমি তাকে বলেছিলাম আম্মুর পাশে শুয়ে ঘুমাতে, কিন্তু সে সেটাও করলো না। এখন সে গেল কোথায় সেটাও তো বুঝতে পারছি না। নীলের আম্মু কোনো কথা বলতে পারছে না। একমাত্র ছেলে কথাও না বলে যায় না, এখন না বলে কোথায় চলে গেল তিনি কান্না করতেই চলেছেন। এদিকে দেখতে দেখতে দুপুর হয়ে এলো। তখনই হঠাৎ বাড়ির দারোয়ান নীলের আম্মুর কাছে ফোন দিল। ভাবি, আপনারা কোথায়? নীল তো বাসায় চলে এসেছে। আরে আপনি এটা কি বলছেন? এত দূর থেকে সে কিভাবে একা একা চলে গেল? আমরা তো এখনো নেহাদের বাড়িতেই রয়েছি। আপনি ওর কাছে একবার ফোনটা দেন তো। হ্যাঁ বলো, কি হয়েছে? তুই এরকম কেন বলতো শুনি? আমরা সবাই কত টেনশন করছি, আর তুই আমাদের কাউকে কি কোনো কিছু না বলেই এখান থেকে এভাবে চলে গেলি কেন? তো কি করব আমি? আমাকে একটা জায়গায় নিয়ে গেছো, সেখানে রাতে আমি একটু ঘুমাতে পর্যন্ত পারলাম না, তাহলে ওখানে থেকে কি করব? তাই তো বাসায় চলে এসেছি। তোমাদের যদি মন চায় তাহলে কাল চলে এসো। তুই কি পাগল না মাথা খারাপ? আমি সেটাই বুঝতে পারছি না। এত দূর থেকে তুই একা একা চলে গেলি, এখন আবার এরকম ওগানটার মতো কথা বলছিস। তখন আর কোনো কথা না বলেই নীল ফোনটা কেটে দিল আর দারোয়ানের কাছে মোবাইলটা ফেরত দিয়ে সোজা রুমে চলে গেল। তার কাছে সবসময় কিছু না কিছু টাকা থাকে, কারণ তার বাবা তাকে হাত খরচের জন্য যে টাকাটা দেয় সে তার পুরোটা খরচ করে না, কিছুটা নিজের কাছে রেখে দেয়, আর সেটা দিয়ে এসে রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার খেয়ে আসে আর ঘুমিয়ে পড়ে। এভাবেই দেখতে কি সুন্দর দিনটা চলে গেল। সন্ধ্যা হতে না হতেই নেহার মায়ের শরীরের অবস্থা আরো বেশি খারাপ হতে থাকে। এই অবস্থা থেকে নেহা অনেক কান্না করতে থাকে। নীলের আম্মু তখন নেহাকে বলল, প্লিজ নেহা, তুমি এভাবে কান্না করো না, নিজেকে একটু শক্ত করো।
তোমার আম্মুর কিছু হবে না। রাতটা কোনো মতে পোহাতে দাও। আমরা সকাল হলেই তোমার মাকে ঢাকায় নিয়ে যাব। ওখানে ভালো চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। কিন্তু সেটা আর হলো না। রাত আনুমানিক 2টার মতো হবে আজ বাজে। নেহার আম্মু আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেলেন। পরের দিন সকালে নেহার আম্মুর দাফন কাফনের কাজ সম্পন্ন হলো। 3 দিন পর তাহার আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হলো। তারপর নীলের আব্বু আম্মু সহ তাদের ফ্যামিলির সবাই ঢাকায় ফিরে আসবে। তখনই নীলের আম্মু নীলের আব্বুকে বলে, আমরা নেহাকে আমাদের সঙ্গে নিয়ে যাই। হ্যাঁ, আমিও তোমাকে এটাই বলবো ভাবছিলাম। মেয়েটার তো আর এখানে কেউ রইল না, মেয়েটা কার কাছে থাকবে? কিন্তু তুমি কি বলবে তাই বলার সাহস পাচ্ছিলাম না। এতদিনে তুমি আমাকে এইটুকু চিনেছো? আমি কি কোনো দিনও তোমার বোনদের সঙ্গে খারাপ আচরণ করেছি? তোমার বোনের মেয়ে মানে আমার মেয়ে, আর তাকে আমি এভাবে একা ফেলে চলে যেতে পারবো না। তাকে আমি আমাদের সঙ্গে নিয়ে যাব। নেহা, তুমি রেডি হয়ে নাও আর তোমার প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে নাও। কিন্তু মামি, আমার বাবার ভিটে মাটি সব কিছু ছেড়ে আমি শহরে গিয়ে কি করে থাকবো? এখানে আমার বাবা মায়ের স্মৃতিগুলো জমে আছে। আমি এগুলো ফেলে শহরে গিয়ে থাকতে পারবো না। তোমরা চলে যাও। বোকা মেয়ে, কি বলে এসব? আমরা প্রায় তোমাকে এখানে ঘুরতে নিয়ে আসবো। তুমি এখানে এসে ঘুরে তারপর চলে যাবে, কিন্তু তোমাকে একা এখানে আমরা থাকতে দিতে পারি না। হাজার হোক তুমি একটা মেয়ে মানুষ। যদি ছেলে হতে তাহলে বিষয়টা অন্যরকম হতো। তাই আমরা তোমাকে এখানে ফেলে যেতে পারবো না। তুমি আমাদের সঙ্গে যাবে। কিন্তু মামি, আর কোনো কিন্তু নয়। তুমি এক্ষুনি তোমার প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে নাও, আর সেই সঙ্গে তোমার এসএসসি পাসের সার্টিফিকেটটাও নিয়ে যাবে। আমরা তোমাকে ওখানে কলেজে ভর্তি করাবো। তারপর তুমি ওখানেই পড়াশোনা করবে আর ওখানেই থাকবে। নেহা তখন আর কোনো কথা না বলে চুপচাপ সবকিছু গুছিয়ে নিল আর তাদের সঙ্গে ঢাকায় চলে আসলো। এরপর চলে গেল কয়েকদিন। সেদিন বিকেলবেলা নীলের আব্বু নেহাকে নিজের রুমে ডেকে নিল আর বলল, নেহা, আগামীকাল সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিও। তোমাকে কলেজে ভর্তি করাতে নিয়ে যাব। মামা, কলেজে ভর্তি হতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমি কোথায় পাবো? তাছাড়া তুমি তো জানো আমার বাবা যা কিছু রেখে গেছিল সবকিছু আমার মায়ের চিকিৎসার পেছনে চলে গেছে। এখন তো আপাতত আমার হাতে কোনো টাকা নেই। তাহলে টাকা পয়সা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এখন থেকে যা খরচ লাগবে সবকিছুই আমি বহন করব। দেখো, তোমার মা যতদিন বেঁচে ছিল ততদিন আমাদের থেকে কোনো টাকা পয়সা নিতে চাইতো না। কারণ কি জানো? তোমার আম্মু তোমার আব্বুকে ভালোবেসে বিয়ে করেছিল, আর সেই সম্পর্ক তোমার নানা ভাই কোনোদিনও মেনে নেয়নি। শুধু এইটুকু কারণেই তোমার আম্মু আমাদের থেকে কোনো হেল্প নিত না। এখন তোমার আব্বু আম্মু কেউ বেঁচে নেই, তোমার দায়িত্ব এখন আমাদেরকেই নিতে হবে। কিন্তু মামা, অনেকগুলো টাকার ব্যাপার তো। টাকার চিন্তা তোমাকে করতে হবে না পাগলি মেয়ে। তুমি শুধু মনোযোগ দিয়ে পড়াশোনাটা করবে, তাহলেই হবে। তাছাড়া তোমার মামার আর্থিক অবস্থা এতটাও খারাপ নয় যে উনি তোমার খরচ চালাতে পারবে না। আমাদের আর্থিক অবস্থা মাশাআল্লাহ খুবই ভালো। পড়াশোনাটা তো ঠিক মতো করতে পারবে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর কি বলবো? তোমরা যখন আমাকে এতটুকু সাহস দিতে পারছো, তাহলে আমি পড়াশোনাটা করতে পারবো না? ইনশাল্লাহ পারবো। তোমরা শুধু আমার জন্য দোয়া করো। এই বলে নেহা ওই রুম থেকে বের হয়ে চলে গেল। পরের দিন সকাল হতে না হতেই নেহা ঘুম থেকে উঠে নিজের কাজকর্মগুলো সেরে তৈরি হয়ে নিল। অতপর নীলের আব্বু নেহাকে নিয়ে কলেজে চলে গেল আর সেখানে অ্যাডমিশন করিয়ে দিয়ে আসতো। এরপর ভালোই যাচ্ছিল দিনকাল। নেহা এবছর অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে, আর অপরদিকে নীল এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে। এর মধ্যে হঠাৎ একদিন নীলের আব্বু আম্মু নীল আর নেহা দুজনকে নিজেদের রুমে ডেকে নিলেন আর তারপর বললেন, আমি জানি না তো আমার বলা কথাটা কিভাবে নিবে, কিন্তু আমার এই কথাটা বলা প্রয়োজন। কারণ এটা যদি তোমাকে এই মুহূর্ত না বলি তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে না বিষয়টা। আব্বু, কি হয়েছে? এত ঘোর প্যাচ না দিয়ে সরাসরি খুলে বলো তো দেখি। আসলে তোমরা দুজন যখন ছোট ছিলে তখন আমার আম্মু মানে তোমার দাদি তিনি বলেছিলেন নেহার সঙ্গে তোমাকে বিয়ে দিতে।
আর নেহাকে সারা জীবনের জন্য আমাদের বাড়িতে নিয়ে আসতে। মানে এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে তুমি পাগলের মতো প্রলাপ করছো? নীল, তুমি শান্ত হও। আগে আমাকে পুরো কথাটা শেষ করতে দাও। তুমি হয়তো এ বাড়িতে অনেকের কাছে শুনেছ তোমার ফুপি বিয়ে হয়ে যাওয়ার পর এই বাড়িতে আর কোনোদিন ফিরে আসেননি। কারণ ছিল তোমার দাদাভাই। তোমার দাদাভাই তোমার ফুপির প্রেম ভালোবাসাকে মেনে নেননি, আর সেই জন্য তোমার দাদু আমাকে দিয়ে ওয়াদা করেছিলেন আমি যেন তোমাকে দিয়ে নেহাকে এই বাড়িতে নিয়ে আসি সারা জীবনের জন্য। তো এখন আমরা কি করতে পারি সেটাই বলো শুনি। নীল, তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। তুমি তোমার বাবার সঙ্গে এরকম আচরণ করতে পারো না। তোমার বাবা কি বলতে চাইছে সেটা আগে শোনো, আর বাবার কথা শোনো। তোমার কর্তব্য, এটা ভুলে যেও না। হ্যাঁ ঠিক আছে, বলো, আমি শুনছি। তবে হ্যাঁ, ভুল করেও এটা বলো না যে আমাকে এখন নেহা আপুকে বিয়ে করতে হবে। এই কথাগুলো পাশে দাঁড়িয়ে নেহা শুনছিল। এতক্ষণ সে নীরব হয়ে দাঁড়িয়ে থাকলো, এবার আর চুপ থাকলো না। তখন নেহা বলল, হ্যাঁ মামা মামি, নীল একদম ঠিক কথাই বলেছে। আমরা ভাই বোন, আমাদের মধ্যে ভাই বোনের সম্পর্কটাই ভালো আছে, সেখানে এসব বিষয়ে প্লিজ কথা বলো না। দেখো, তোমরা এখনো অনেক ছোট। তোমাদের নিজের ভালো মন্দ বোঝার বয়সটা এখনো হয়ে ওঠেনি। তাছাড়া আমরা দুজন তোমাদের গার্ডিয়ান। আমরা তোমাদের যেটা বলবো সেটা তোমাদের মেনে নিতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমরা পর্যন্ত বয়সে বিয়ে করবে। আমি তো বললাম আমাকে এটা বললেও কোনো লাভ হবে না, কারণ আমি এখনও অনেক ছোট, এখনই বিয়ে করতে চাই না। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, নেহা আপুকে আমি নিজের বড় বোনের মতো মনে করি, সেখানে তাকে বিয়ে করার তো প্রশ্নই ওঠে না। আর তার পরের কথা হলো, আমি সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি, আমার লাইফটা সবেমাত্র শুরু হয়েছে, এখনও লাইফের অনেকটা সময় পড়ে আছে। তাই আমি এখনই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাই না। তোমার জীবনটা সবে শুরু হতে চলেছে, তাই তো আমি তোমাকে এই কথাটা বললাম। কারণ এখন তোমার ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো নিজের ভিতরে কাজ করবে। তুমি কলেজে ভর্তি হয়েছো, এখনই তোমার মনে প্রেম ভালোবাসা উদয় হবে। তাই যাতে তুমি অন্য কোনো মেয়ের প্রেমে পড়ে, এই কথাগুলো তোমায় বলে দিলাম। কথাগুলো বলে আমাকে সেরকম কোনো লাভ হবে বলে মনে হয় না, কারণ আমি তো তোমাকে বললাম আমি নেহা আপুকে বিয়ে করতে পারবো না। যাকে আমি নিজের বড় বোনের মতো দেখি তাকে আমি কোনো দিন বউয়ের চোখে দেখতে পারবো না। এই কথা বলে তখনই নীল রুম থেকে বের হয়ে চলে যেতে চাইছিল। তখনই পেছন থেকে তার আম্মু তাকে বলে, তোমার কথায় কিছু হবে না। আমরা তোমার বাবা মা, আমরা বেঁচে আছি। আমরা যেটা সিদ্ধান্ত নেব সেটাই হবে। আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি কিছুদিনের মধ্যেই তোমার আর নেহার বিয়ের কাজ সেরে ফেলবো, আর তারপর তোমরা দুজনে একসঙ্গে থাকবে। সেই কথার কোনো উত্তর না করেই নীল ততক্ষণই সেখান থেকে চলে গেছে। এদিকে নেহা বোকার মতো বসে আছে, কিছুই বলছে না। তখনই নীলের আব্বু তাকে বলল, দেখ মা, নেহা, আমরা কখনোই তোর খারাপ কিছু চাইবো না। আমরা তোকে নিজের সন্তানের মতোই ভালোবাসি। জানি না অন্য একটা ছেলের সঙ্গে দেখে শুনে বিয়ে দিলে তুই যে সেখানে সুখী হতে পারবি কিনা, কিন্তু যতদিন আমরা বেঁচে আছি ততদিন তোকে সুখী দেখতে চাই। তাই আমাদের এরকম একটা সিদ্ধান্ত নেওয়া। প্লিজ মা, তুই আমাদের ভুল বুঝিস না। আমার ছেলেটা আজ না হোক কাল তোকে মেনে নিবে। মামা আসলে আমি এটাই চিন্তা করছিলাম যে আমি তো বাবা মাকে হারিয়ে ফেলেছি, আমার জীবনটা অনেক কষ্টের। যদি আমাকে বাকি জীবনটাও কষ্টে কাটাতে হয় তাহলে কি লাভ বলো? তুমি এই ব্যাপারে একটু চিন্তা করো না। ছেলেটা আমাদের আমি জানি ছেলেটা মনের দিক থেকে অনেক দুর্বল। আজ না হোক কাল সেই সম্পর্কটা মেনে নেবে। তুমি শুধু নিজের জায়গা থেকে ঠিক থাকো। আচ্ছা ঠিক আছে, আমার বাবা মা যেহেতু বেঁচে নেই আর এখন আমি তোমাদের কাছে থাকছি, তাই আমার সিদ্ধান্ত ভালো মন্দ বোঝার দায়িত্ব তো তোমাদেরই। তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করো। তাছাড়া আমি খুব ভালো করেই জানি যে তোমরা কখনো এমন কোনো সিদ্ধান্ত নিবে না যেটা আমার জন্য খারাপ হবে। এই বলে নেহা সেখান থেকে বের হয়ে সোজা নিজের রুমে চলে গেল।
এরপর চলে গেল বেশ কয়েকদিন। নীল প্রতিদিনই কলেজে যাচ্ছে। নেহাকে প্রতিদিন নীলের আব্বু ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসে। নীলের কলেজ আর নেহার ভার্সিটি প্রায় কাছাকাছি ছিল, 2 মিনিটের দূরত্ব। একদিন হঠাৎ নীলের আব্বুর অফিসে জরুরি একটা কাজ পড়ে গেল, তাই নীলের আব্বুর নীলকে বলল, নীল, তুমি একটা কাজ করো। আজ আমার অফিসে ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই আমাকে তাড়াতাড়ি অফিসে চলে যেতে হবে। তুমি একটু কষ্ট করে নেহাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে এসো। আমি তো আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে একটু দেরিতেই কলেজে যাই। আমি নেহাপুকে নামিয়ে দিয়ে আসতে পারবো না। নেহাপুকে বলো একটা অটো কিংবা রিকশায় করে চলে যেতে। আমি তোমাকে পথ দেখিয়ে দিতে বলিনি, আমি শুধু তোমাকে বলেছি তুমি নেহাকে ভার্সিটি পর্যন্ত পৌঁছে দেবে, আর তারপরে তুমি কলেজে যাবে। অ্যান্ড দ্যাটস মাই অর্ডার। এই বলে নীলের আব্বু সেখান থেকে চলে গেল। আর এদিকে নেহা তখনই রেডি হয়ে নিচে এসে নীলের আম্মুকে জিজ্ঞাসা করলো, মামা মামি কোথায়? মামাকে কোথাও দেখতে পাচ্ছি না যে। আমার তো ভার্সিটির টাইম হয়ে গেছে। তোমার মামার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই তোমার মামা অফিসে চলে গেছে আর তোমাকে বলেছে নীলের সঙ্গে চলে যেতে। নীল তোমাকে বাইক দিয়ে তোমার ভার্সিটি পর্যন্ত পৌঁছে দেবে। নেহাপু, আমি তোমাকে তোমার ভার্সিটি পর্যন্ত পৌঁছে দিতে পারবো না। আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে বার করতে চাই। সেখানে আমি তোমাকে কিভাবে নিয়ে যাব? আমার বন্ধুরাই তো আমার সঙ্গে যায়। তুমি রিকশায় করে চলে যাও। নীল, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তোমাকে যেটা করতে বলা হয়েছে তুমি সেটাই করো। তোমাকে না বললো তোমার আব্বু নেহাকে ভার্সিটি পৌঁছে দিয়ে তারপর তোমার যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যেতে? তুমি নেহাকে ভার্সিটিতে পৌঁছে দেবে, এটাই শেষ কথা। আর কোনো কথা আমরা শুনতে চাই না। নীল তখন বাধ্য হয়ে আর কোনো উপায়ন্তর না পেয়ে নেহাকে বাইকে করেই নেহার ভার্সিটি পর্যন্ত পৌঁছে দিল। আর তারপর কলেজে চলে আসলো। কলেজে আসতে না আসতেই তার দুষ্টু বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল ক্যাম্পাসে। তখনই তার বন্ধু তাকে বলল, কি ব্যাপার দোস্ত, আজ দেখলাম তোর সঙ্গে একটা মেয়ে এসেছে, তোর গার্লফ্রেন্ড নাকি রে? তাছাড়া মেয়েটাকে কোথায় নামিয়ে দিয়ে আসলি? এই দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। মেয়েটা আমার গার্লফ্রেন্ড হতে যাবে কেন? আমি প্রেম এসব কখনোই করি না। আর ভবিষ্যতে করব কি না সেটার কোনো গ্যারান্টি নেই। ও আমার ফুফাতো বোন হয়। ও ভার্সিটিতে পড়ে। ওকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আমি এখানে এসেছি। ও এই ব্যাপার। আচ্ছা দোস্ত, তুই যাই বলিস না কেন, মেয়েটাকে দেখতে কিন্তু হেব্বি সুন্দরী। তুই যদি একটা চান্স দিস তাহলে আমি ওই মেয়েটার সঙ্গে প্রেম করতে চাই। ইচ্ছা থাকলে বিয়েও করতে পারিস। আমার কেন কোনো সমস্যা থাকতে যাবে? সে আমার ফুফাতো বোন, নিজের বোন তো আর নয়। তাহলে তার প্রতি আমার কিসের দায়বদ্ধতা? দোস্ত, তুই এভাবে কেন কথা বলছিস? তোর কথা শুনে তো পুরোপুরি বোঝা যাচ্ছে তোর ফুফাতো বোনের সঙ্গে তোর সম্পর্কটা ভালো নেই। ও এখানে থাকছে সেটা তুই ভালোভাবে নিতে পারছিস না। কি করে নেব তুই সেটাই আমাকে বল। আমার আব্বু আম্মু ঠিক করেছে ওই মেয়েটার সঙ্গে আমাকে বিয়ে দেবে। আমি আমার প্রতি সিনিয়র একটা মেয়েকে কেন বিয়ে করতে যাব বল? তাছাড়া সবচেয়ে বড় কথা, আমি শহরে বড় হওয়ার স্মার্টনেস একটা ছেলে, আর ওই মেয়েটা গ্রামের অজপাড়া থেকে উঠে আসা একটা মেয়ে। দোস্ত, এভাবে কাউকে অবহেলা করতে হয় না। আমার যদি এমন সুযোগ আসতো তাহলে আমি অবশ্যই ওই মেয়েটাকে বিয়ে করে নিতাম। তাছাড়া মেয়েটাকে দেখতে কিন্তু খুব মায়াবী লাগে, জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো। ভাই, তোরে না করছে কে? তুই নিজেই গিয়ে প্রেম কর না। আমাকে কেন বলছিস? তোর যদি এত ইচ্ছা থাকে তাহলে বল আমাকে, আমি নিজেই রিকোয়েস্ট করে রাজি করিয়ে দেব তোর সঙ্গে প্রেম করতে। না ভাই, আমি এখন আর এই চান্সটা নেব না, কারণ একটু আগেই তো তুই বললি আঙ্কেল আন্টি দুজনেই ঠিক করেছে ওই মেয়েটার সঙ্গে তোর বিয়ে দেবে। তাহলে আমি ওখানে চান্স খুঁজতে যাবো কোন দুঃখে? আর যাই হোক, বন্ধুর বউয়ের সঙ্গে তো আর চান্স নেওয়া যায় না। ধুর, তোর কি মাথা খারাপ? তোর মনে হয় আমি ওই মেয়েকে বিয়ে করব? না করার কি আছে? মেয়েটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী। তাছাড়া ভার্সিটিতে পড়াশোনা করছে। গ্রামের মেয়ে বলে কি হয়েছে, পড়াশোনা জানে, শহরে থাকছে, নিশ্চয়ই খুব স্মার্ট হয়ে যাবে। সে যা ইচ্ছে তাই হোক, তবে আমি কখনোই আমার চাইতে বয়সে বড় একটা মেয়েকে নিজের লাইফ পার্টনার হিসেবে চুজ করব না, কারণ আমার লাইফটা সবেমাত্র শুরু হয়েছে। তাছাড়া আব্বু আম্মু সিদ্ধান্ত নিয়েছে তো কি হয়েছে? লাইফটা তো আমার লাইফে আমার সিদ্ধান্ত নেওয়ার তো অধিকার আছে, তাই নয় কি? নীলের তখন সেখানে আর কোনো কথাই বলল না, চুপচাপ সেখান থেকে চলে গেল।
কারণ সে খুব ভালো করেই জানে অন্যের ব্যাপারে এত সিরিয়াস হয়ে কথা বলার কিছুই নেই। তাই তার যেটা ভালো মনে হবে সে সেটাই করবে। এখানে তো আর তাকে দিয়ে জোর করে কিছু করানো যাবে না। এদিকে দেখতে দেখতে আরও বেশ কিছুদিন চলে গেল। গ্রীষ্মকালীন ছুটি চলছে। তখনই হঠাৎ একদিন নেহা তার মামিকে বলল, মামা বাড়ির কথা খুব মনে পড়ছে। আমি কি একবার বাড়ি থেকে একটু ঘুরে আসতে পারি? একদিন থেকেই চলে আসব। আচ্ছা ঠিক আছে, তোমার মামা বাড়িতে আসুক, আমি তোমার মামার সঙ্গে কথা বলে তারপর তোমাকে জানাচ্ছি। তাছাড়া তোমার মামা তো এখন অফিসে একটু কাজের চাপ বেশি, তাই আর কি। ঠিক আছে, তুমি একটা কাজ করো। আজ যখন মামা বাসায় আসবে তখন তুমি মামার সঙ্গে এই ব্যাপারে একটু কথা বলে দেখো। আসলে আমার বাড়ির কথা খুব বেশি মনে পড়ছে। তাছাড়া অনেক দিন তো হয়ে গেল, আব্বু আম্মুর কবরটাও জিয়ারত করা হয় না। তাই ভাবছিলাম এবার তো গ্রীষ্মকালের অনেক দিনেরই ছুটি আছে, আমি শুধু একদিনের জন্য ওখানে যাব। আব্বু আম্মুর কবরটা জিয়ারত করব আর বাড়িটা একটু দেখে তারপর চলে আসব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমার মামা বাড়িতে আসো, আমি তোমার মামার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। দেখি তোমার মামা নিয়ে যেতে পারে কি না। তাছাড়া এখন তো আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। আমি পারলে আমি নিজেই তোমাকে নিয়ে যেতাম। আমার শরীরটা ভালো যাচ্ছে না, সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। তোমার শরীরটা খুবই খারাপ। তোমাকে এভাবে রেখে যেতে আমার মন চাইছে না, কিন্তু কি করব বলো। তারপরও তো ভার্সিটি খোলা হয়ে গেলে তো আর যেতে পারবো না। এই বলে নেহা সেখান থেকে নিজের রুমে চলে গেল আর তারপর পড়তে বসল। এদিকে বিকেল হলে সে প্রতিদিনই তার মামিকে রান্নার কাজে সহযোগিতা করে। তাছাড়া মাঝে মধ্যে সে নিজেই সমস্ত রান্নাটা শেষ করে, যদিও তার মামি তাকে সেটা করতে দিতে চায় না। তার মামি তাকে নিজের সন্তানের মতো স্নেহ করে। তারপর সেদিন রাতের বেলা যখন নীলের আব্বু বাড়িতে আসতো তখন নীলের আম্মু ব্যাপারটা নীলের আব্বুর সঙ্গে খুলে বলল। সবকিছু শুনেই নীলের আব্বু বলল, এখানে এত চিন্তা ভাবনার কি আছে নীল? নীল তো বাসাতেই আছে। নীলকে বল নেহাকে নিয়ে একটু তাদের গ্রামের বাড়ি থেকে ঘুরে আসতে। তাছাড়া একটা দিনেরই তো ব্যাপার, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? তোমার কি মনে হয় আমি তোমার ছেলেকে বললে তোমার ছেলে আমার কথা শুনবে? কখনোই না। তুমি তোমার ছেলের সঙ্গে কথা বলা, তোমার ছেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গেছে, একটু পরেই হয়তো ফিরবে। তারপর তুমি নিজেই ওকে বলো। অতপর সেদিন রাত আনুমানিক 10টার মতো হবে বাজে তখন নীল বাসায় ফিরে আসতো। আর বাসায় আসতেই তার আব্বু তাকে নিজের রুমে ডেকে নিল আর তারপর বলল, তুমি একটু কাল নেহাকে ওদের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসো। ওর নাকি বাড়ির কথা খুব মনে পড়ছে। আমি অফিসের কাজে ব্যস্ত আছি, আর তোমার আম্মুর তো শরীরটা ভালো যাচ্ছে না, সেটা দেখতেই পাচ্ছ। তাই তুমি একটু ওকে নিয়ে ঘুরে এসো। আমি পারবো না। আমি আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব, ওদেরকে কথা দিয়ে এসেছি। তুমি নেহা আপুকে বলো একা একাই চলে যেতে। তাছাড়া এত বড় মেয়ে হয়েছে, এখনও কেন একা একা চলাফেরা করতে পারে না? কেন সবসময় তাকে একজন গার্ড দিতে হবে? তুমি আমার ছেলে, সেটা ভাবতেই আমার মাঝে মধ্যে লজ্জা লাগে। কারণ তুমি আমার সঙ্গে মুখে মুখে তর্ক করো, এটা আমি কোনোদিনও তোমার থেকে আশা করি না। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করবে। তুমি কালকেই নেয়াকে নিয়ে একবার ওদের গ্রামের বাড়িতে যাবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। নীল তখন আর কোনো কথা না বলেই চুপচাপ নিজের রুমে চলে আসতো। কারণ এখানে আর কোনো কথা বললেও কাজ হবে না, কারণ তার বাবা যেটা বলেছে সেটাই হবে। তাছাড়া সবচেয়ে বড় কথা, নীল তার বাবাকে প্রচণ্ড ভয় পায়। তাই সে তার বাবার মুখের উপর কোনো কথা বলতে পারে না। তাই বাধ্য হয়ে পরের দিন সকাল হতে না হতেই নীল আর নেহা দুজনেই ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিল। নীল, আমি তৈরি। তুই তৈরি হয়েছিস তো? হ্যাঁ, আমি তো সেই কখন থেকেই তৈরি হয়ে বসে আছি। আমি কি মেয়ে মানুষ নাকি যে আমার 2-3 ঘন্টা লাগবে তৈরি হতে? ঠিক আছে, চল তাহলে যাওয়া যাক। মামি আসছি তাহলে। তুমি তোমার শরীরের একটু খেয়াল রেখো আর ওষুধগুলো ঠিক মতো খেয়ে নিও। রান্না যা লাগবে সব আমি ফ্রিজে রেখে গেছি, একটু সময় মতো গরম করলেই হবে। ভাগ্নে মেয়ে একটা। আমি জানি আজ যদি আমার একটা মেয়ে থাকতো, তারপরেও তুমি আমার যতটুকু খেয়াল রাখছো এতটুকু খেয়াল রাখতে পারতো না। সত্যি যদি তোমাকে আমি আমার ছেলের বউ হিসেবে পাই, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। নেহা তখন লাজরাঙা একটা হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে নীল ততক্ষণে বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে।
নেহা বাইরে সেই নীলকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এতটা রাস্তা বাইকে যেতে পারবো না, গাড়িতে চল। আমার গাড়িতে যেতে ভালো লাগে না, আমি বাইকেই যাব। তোমার ইচ্ছে থাকলে তুমি আমার সঙ্গে যেতে পারো, আর না হলে নাই। নেহা তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে নীলের সঙ্গে বাইকে উঠে বসল। আর নীল বাইক চালাতে শুরু করলো। হাইওয়ে রোড দিয়ে চলছে, নীল অনেক জোরেই গাড়ি চালাচ্ছিল, তাই নেহা ভয় পাচ্ছিল। তাই সে নীলকে বলল, নীল প্লিজ ভাই আমার, একটু আস্তে বাইকটা চালা, পড়ে যাবো তো। তাছাড়া তুই তো খুব ভালো করেই জানিস যেটা হাইওয়ে রোড, এখানে একটা অ্যাক্সিডেন্ট হলে আমাদের হাড়গোড় খুঁজে পাওয়া যাবে না। পারবো না, আমি আমার যেভাবেই চাই আমি সেভাবেই বাইক চালাবো। তোমাকে তো বলেছিলাম ইচ্ছে হলে আমার সঙ্গে আসতে পারো, আর না হলে নাই। তাহলে তুমি এসেছো কেন আমার সঙ্গে? আরে বাবা, মামা মামি বললো তোর সঙ্গে আসতে, তাই তো আমি তোর সঙ্গে এসেছি। তা না হলে কি আমি ইচ্ছে করে তোর সঙ্গে আসতাম নাকি? তাছাড়া এসেছি বলে তুই আমার সঙ্গে এরকম আচরণ করবি নাকি? হ্যাঁ করব, তোমার সঙ্গে আমার যা ইচ্ছে হয় আমি তাই করব। কারণ তুমি কেন আমার সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছো? তুমি কেন বাবা মাকে বললে না যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? মামা মামি দুইজন সিদ্ধান্ত নিয়েছে, এখানে আমি কি করতে পারি বল? আমিও তো তোর মতোই ফাঁদে পড়ে গেছি। আমি কি ইচ্ছে করে তোকে বিয়ে করতে চাইছি নাকি? আমি যদি পারতাম তাহলে তো আমি এই বিয়েটা ভেঙে দিতাম। তাছাড়া আমি তোদের বাড়িতে রয়েছি, এখন তো মামা মামির কথা শোনা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তাহলে একটা কথা ভালো করে কান খুলে শুনে নাও। আমি এখন এই মুহূর্তে এত জোরে গাড়ি চালাবো যে তুমি আমার বাইকের পেছন থেকে ছিটকে পড়ে গেলেও আমার কিছু যায় আসবে না। আর আমিও যদি মরে যাই তাতেও আমার কিছু যায় আসে না। কারণ তোমার মতো গাইয়া একটা মেয়েকে বিয়ে করার চাইতে মরে যাওয়াই ভালো। তোমার মতো সিনিয়র একটা মেয়েকে বিয়ে করলে আমি বন্ধু মহলে মুখ দেখাতে পারবো। আমি সবার হাসির পাত্র হতে চাই না। নীল প্লিজ তুই এরকমটা করিস না। আমি মরে গেলে আমার কিছুই যায় আসে না, কারণ আমার তো আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু তোর যদি কিছু হয়ে যায় তাহলে মামা মামি কি নিয়ে বাঁচবে? তুই তো মামা মামির একমাত্র আদরের সন্তান, অনেক কষ্ট করে লালন পালন করে তাকে মানুষ করেছে, তোর জীবনের কোনো আশাও অপূর্ণ রাখেনি। তাহলে তুই কেন এরকমটা করবি? আমি এই জন্যই এটা করব যে তোমাকে আমি বিয়ে করতে চাই না। তোমার মতো একটা মেয়েকে বিয়ে করে আমার লাইফটা নষ্ট করতে চাই না। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি মামা মামিকে বুঝিয়ে এই ব্যাপারটা বলবো। আমি বুঝিয়ে বললে তারা অবশ্যই এটা বুঝতে পারবে, কিন্তু গাড়িটা একটু আস্তে চালা। শুধু বুঝিয়ে বললে হবে না, তুমি ওদেরকে সরাসরি বলে দেবে যে তুমি অন্য একজনকে পছন্দ করো। আমাকে বিয়ে করতে পারবে না, তুমি ওই ছেলেটাকে বিয়ে করবে। কিন্তু আমার তো পছন্দের সেরকম কেউ নেই। তারা যদি জানতে চায় তাহলে তখন আমি কি করব? তাছাড়া তারা যদি ওই ছেলেটার সঙ্গে দেখা করতে চায় তখন আমি ওই ছেলে কোথা থেকে নিয়ে আসবো? তুই আমাকে বল। তোমাকে আমি যেটা করতে বলেছি তুমি সেটাই করবে। তারপর যা হয় আমি সব ম্যানেজ করে নেব। ওসব ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না। কিন্তু তুমি আব্বু আম্মুর কাছে বলবে যে তুমি আমায় বিয়ে করবে না, অন্য একজনকে পছন্দ করো। ঠিক আছে, আমি তোর জন্য সবকিছুই করতে পারি, কারণ আমি আমার বাবা মাকে হারিয়েছি। বাবা মা ছাড়া বেঁচে থাকাটা কতটা কষ্টের সেটা আমি জানি। এখন তুই মামা মামির একমাত্র আদরের সন্তান। আমি চাই না তোর বাবা মা তোকে হারিয়ে ফেলুক। সন্তানহীন জীবন কতটা কষ্টের সেটা তারা অনুভব করুক। আমি তোর কথাতেই চলবো, তুই যা বলবি আমি তাই করব, কিন্তু মামা মামিকে কোনো কষ্ট দিস না। অতঃপর নীল বাইকের গতি কমালো আর বাইক চালাতে লাগলো। বিকেল হয়ে গেল, ততক্ষণে তারা নেহাদের বাড়িতে গিয়ে পৌঁছালো। তারপর নেহা তার বাবা মায়ের কবর জিয়ারত করে বাড়ির চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখলো। ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে রাত হতে চলল। আর তখন নীল তাকে বলল, এখন তো রাত হয়ে গেছে, আমরা এত দূরের রাস্তা এখন যাব কি করে? আজ তো যাওয়া যাবে না, আজ আমাদের এখানেই থাকতে হবে। আগামীকাল সকাল হলে তারপর এখান থেকে আমাদেরকে রওনা দিতে হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আজ আমরা এখানে থাকবো, তাও আবার এই ভাঙাচোরা ঘরের ভিতর। আমি পারবো না, আজকে এখান থেকে আমরা চলে যাব। কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হবে না, কারণ আমরা অনেকটা গ্রামের ভেতর আছি। এখানে অনেক চিপা চাপা রাস্তা দিয়ে যেতে হবে, তাই এখন রাতের বেলা বের হওয়াটা আমাদের জন্য মোটেও সেফ নয়। আমাদেরকে আগামীকাল সকাল হলে তারপরে এখান থেকে রওনা দিতে হবে। একটু কষ্ট হলেও আজকের রাতটা এখানেই থেকে যেতে হবে। নীল তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে নেহার কথা মেনে নিল আর রাতটা সেখানেই পার করলো। পরের দিন সকাল হতে না হতেই নেহা ঘুম থেকে উঠেই দুজনের খাবারের ব্যবস্থা করলো। আবার খাবার খেয়ে দুজনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল।
বাসায় এসে পৌঁছাতে না পৌঁছাতে নীল রেগে একদম আগুন হয়ে তার আম্মুকে বলতে লাগলো, তুমি তো খুব ভালো করেই জানতে ওখানে কি আমি রাতে থাকতে পারবো না, তারপরও কেন তুমি আমাকে পাঠিয়েছো? ওর ড্রাইভার আঙ্কেলকে দিয়ে পাঠিয়ে দিলেই তো পারতে। আমাকে এই ঝামেলা জড়ানোর কি খুব দরকার ছিল নাকি? নীল, তুমি ভদ্রতার কথা বলো। তুমি ভুলে যেও না, নেহা তোমার ফুফাতো বোন হয়। আর সে তার আব্বু আম্মুর কবর জিয়ারত করতে গেছিল। সেখানে তোমার যাওয়া উচিত। আর সেখানে কিনা তুমি এরকম আচরণ করছো, এটা তোমার কাছ থেকে আমরা কেউ আশা করি না। আশা করব আজকের পর থেকে তুমি কখনোই এরকম আচরণ করবে না। নীল তখন তার আম্মুকে আর কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে নিজের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিল। ঘুম ভাঙলো একেবারে পরের দিন সকালবেলা। তখনই তার বন্ধু নিলয় তাকে ফোন দিল। দোস্ত, কই তুই? তোকে আমি গতকাল রাতে অনেকবার ফোন দিয়েছিলাম, তুই ফোন তুলিসনি কেন? আসলে দোস্ত, শরীরটা ভালো ছিল না, ঘুমিয়ে পড়েছিলাম। তাই তুই কখন ফোন করেছিস আমি দেখতে পাইনি। এখন বল কেন ফোন করেছিলি? দোস্ত, তোকে না বলেছিলাম আমরা ঘুরতে যাব, আমাদের সমস্ত প্ল্যান হয়ে গেছে। এখন শুধু তুই বললেই ডেটটা ফাইনাল করব। তাহলে তো চল আজকে সন্ধ্যাতেই রওনা দেওয়া যাক। তাছাড়া ছুটি তো শেষ হয়ে আসছে, এখন যদি আমরা না যাই তাহলে তো আর পরের সময় পাবো না। হ্যাঁ দোস্ত, একদম ঠিক কথাই বলেছিস। তাহলে আমরা আমাদের গ্রুপের সবাইকে এই কথাটা জানিয়ে দেই যে আমরা আজকে সন্ধ্যায় রওনা দিচ্ছি। গোছ গাছের একটা ব্যাপার আছে, তো সব কিছুই রেডি করতে হবে তো। এই বলেই নিলয় ফোনটা কেটে দিল আর তাদের গ্রুপের সবাইকে এই কথাটা জানিয়ে দিল। সন্ধ্যার আগেই সবাই রেডি হয়ে নিল। তারপর সবাই বাস স্টপে চলে এলো তাদের উদ্দেশ্য কক্সবাজার। তারা কক্সবাজারে 3 দিনের জন্য ঘুরতে যাবে। নীল রেডি হয়ে নিচে আসে আর তখনই তার আম্মু তাকে বলে, কি ব্যাপার নীল, তুমি ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? কেন তোমাদের বলেছিলাম না আমি ঘুরতে যাব? আমি আমার বন্ধুদের সঙ্গে কক্সবাজার ঘুরতে যাচ্ছি। তার মানে তোমাদের সঙ্গে মেয়েরাও যাচ্ছে? তাহলে নেহাকে তোমার সঙ্গে নিয়ে যাও। মেয়েটা তো আমাদের এখানে আসার পর থেকে আর কোথাও ঘুরতে যেতে পারেনি। তুমি ওকে তোমার সঙ্গে নিয়ে যাও, কয়টা দিন একটু বাইরে থেকে ঘুরে আসো, তাহলে মেয়েটারও মনটা ভালো লাগবে। আসলেই তোমাদের মাথায় সমস্যা আছে। যেখানে আমরা সমবয়সী ছেলেমেয়েরা ঘুরতে যাচ্ছি সেখানে আমাদের চাইতে বয়সে বড় একটা মেয়েকে কেন নিয়ে যাব বলো তো? হ্যাঁ মামুনি, নীল একদম ঠিক কথাই বলেছে। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ঘুরতে গেলে আমারও ভালো লাগবে না। তাছাড়া আমি একদম ঠিক আছি, আমার বাইরে ঘুরতে যেতে হবে না। তুমি এই ব্যাপারে নীলকে কিছু বলো না প্লিজ। আমি খুব ভালো করেই জানি কার মন কখন কি চায় না চায়। তুমি নীলের কথার জন্য বলছো তুমি যাবে না, কিন্তু আসলে তোমার মন ঘুরতে যেতে চাইছে। নীল এরকমটা করা কিন্তু তোমার একদমই উচিত হচ্ছে না। তুমি কিন্তু ভুলে যেও না, নেহা তোমার হবু বউ। তার সঙ্গে কিছুদিনের মধ্যেই তোমার বিয়ের আয়োজন করা হবে। কার সঙ্গে? এই মেয়েটার সঙ্গে, যে কিনা ভার্সিটিতে গিয়ে আরেকটা ছেলের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে, তাকে আমি আমার ঘরের বউ বানাবো? এটা তোমরা ভাবো? নীল, ভদ্রভাবে কথা বলো। তুমি নেহাকে এভাবে দোষারোপ করতে পারো না। নেহা প্রেম করার মতো মেয়ে নয়, তাই তুমি আমাকে এসব কথা বলতে এসো না। তুমি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার আগে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে নাও সে অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্কে আছে কিনা। হ্যাঁ মামি, তোমার ছেলে একদম ঠিক কথাই বলেছে। আমি আমাদের ভার্সিটির একটা ছেলেকে পছন্দ করি আর তাকেই বিয়ে করব। তারপর তোমার ছেলে আমার চাইতে বয়সে অনেক ছোট, আমি তোমার ছেলেকে বিয়ে করতে পারবো না। মিথ্যে বলার আর জায়গা পাও না। আমি তোমার উপর 24 ঘন্টার নজর রাখি, তাই আমার সঙ্গে মিথ্যা কথা বলতে আসবে না নীল। তোমাকে এই কথাগুলো বলাতে বাধ্য করেছে, তাই না? না মামি, একদমই নয়। তুমি নীলকে ভুল বোঝো না, আমি যা বলছি সত্যি বলছি। আমি অন্য একটা ছেলেকে পছন্দ করি আর তাকেই বিয়ে করব। একদম চড় মেরে তোর সব কটা দাঁত ফেলে দেবো বেয়াদব মেয়ে। তোকে এসব কথা কে শিখিয়ে দিয়েছে? নীল শিখিয়ে দিয়েছে, তাই না? তুই কি ভেবেছিস তুই ওর শেখানো বলেই বলেই বলবি আর আমি এসব বিশ্বাস করে নেব? আমি তোদের চাইতে বয়সে ছোট নই, তাই আমাকে জ্ঞান দিতে আসবি না। আই এম সরি মামি তোমার সঙ্গে মিথ্যে কথা বলার জন্য, কিন্তু তুমি প্লিজ এটা করো না। নীল আমাকে বিয়ে করতে চায় না। তাহলে তুই এতক্ষণ আমার সঙ্গে মিথ্যে কথা কেন বললি? শোন, আমি তোদেরকে হাড়ে হাড়ে চিনি। কে কি করতে পারিস আর কে কি না পারিস
তাহলে আমার সঙ্গে কেন তোর মিথ্যে কথা বলবি? নীল, এখন তুমি তোমার বন্ধুদের সঙ্গে যাচ্ছ, বেশ ভালো কথা। নেহাকে নাই নিয়ে যেতে পারো, তবে ওখান থেকে এসে কিন্তু নেহাকে নিয়ে তোমার ঘুরতে যেতে হবে। আর আমি আজকে তোমার বাবার সঙ্গে কথা বলবো, যত দ্রুত সম্ভব তোমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করব। নীল তখন আর কোনো কথা না বলে রাগ আর বিরক্ত হয়ে বাসা থেকে বের হয়ে চলে গেল। বাস স্ট্যান্ডে পৌঁছাতেই তার বন্ধু নিলয় তাকে বলল, কী ব্যাপার দোস্ত, তোকে এমন লাগছে কেন? তোর কি কিছু হয়েছে নাকি? দোস্ত, আর বলিস না, কেন যে এই মেয়েটা আমার ঘাড়ে এসে পড়লো আমি সেটাই বুঝতে পারছি না। আমার জীবনটাকে একদম ঝালাপালা করে ছেড়ে দিচ্ছে, আর এখন আমি আর সহ্য করতে পারছি না। এরপর নিলয় তাকে আর কিছুই বলল না, কারণ নিলয় খুব ভালো করেই জানে এখন যদি সে নীলকে কিছু বলে তাহলে নীল রেগে যেতে পারে। তাই সে নীলকে নিয়ে বাসে উঠে গেল আর সারা রাত জার্নি করে পরের দিন সকালে কক্সবাজার এসে পৌঁছালো। সেখানে নীলের ক্লাসের ছেলে মেয়ে সবাই আছে। সকাল 10টার দিকে সবাই নাস্তা শেষ করে সমুদ্র পাড়ের দিকেই যাচ্ছিল। তখনই হঠাৎ একটা মেয়ের সঙ্গে নীলের ধাক্কা লেগে গেল। আই অ্যাম সো সরি, আমি আসলে আপনাকে দেখতে পাইনি। আপনার লাগেনি তো? না, মানে আসলে পাটা একটু মোচড় লেগেছে, পায়ে ব্যথা লাগছে। আই অ্যাম সো সরি, আমি একটু খেয়াল করিনি। আপনি এটা কি আসছিলেন, চলুন আমি আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাই। এই বলে নীল মেয়েটাকে নিয়ে হোটেল থেকে বের হয়ে পাশে একটা ফার্মেসিতে চলে গেল আর সেখান থেকে মেয়েটার ফার্স্ট এড করিয়ে কিছু ঔষধ কিনে দিল। চলুন এবার আপনাকে হোটেলে নিয়ে যাই। এখানে ওষুধগুলো আছে, এগুলো খেলেই ব্যথা কমে যাবে। এখানে ঘুরতে এসেছেন, আপনাকে এমন সমস্যায় ফেলার জন্য আমি সত্যি দুঃখিত। আরে না, এভাবে বলার কি আছে? ইট জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। এটা হয়তো হওয়ার ছিল, তাই হয়ে গেল। যাই হোক, আমরা তো একই ক্লাসে পড়াশোনা করি, তাহলে আমরা একে অপরকে আপনি আপনি করে কেন কথা বলছি? আমরা তো চাইলে একে অপরকে তুমি করে বলতে পারি। হ্যাঁ, যদিও আমরা একই ক্লাসে পড়াশোনা করছি কিন্তু আলাদা ব্যাচে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তুমি করেই বলবো, সমস্যা নেই। এই বলেই ততক্ষণে নীল মেয়েটার দিকে একটু ফিরে তাকালো। মেয়েটা দেখতে মাশাআল্লাহ পরি নয়, পরির চাইতেও বেশি সুন্দর বলা চলে। একদম দুধে আলতা গায়ের রং, চুলগুলো কোমর ছাড়িয়ে পড়ছে, চেহারাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এক কথায় বলা চলে নীল প্রথম দেখাতেই মেয়েটার প্রেমে পড়ে গেছে। এদিকে নীলের বন্ধুরা সবাই সমুদ্র পাড়ে নীলের জন্য অপেক্ষা করছিল। নীল মেয়েটাকে হোটেলে পৌঁছে দিয়েই তারপর তার বন্ধুদের কাছে আসলো। তখনই তার বন্ধু নিলয় তাকে প্রশ্ন করলো, কী ব্যাপার দোস্ত, তুই এতক্ষণ কোথায় ছিলি? আমরা তোকে অনেকক্ষণ খোঁজ করেছি, আর তোর ফোনও অনেকবার ট্রাই করেছি, কিন্তু তোর ফোন সুইচ অফ বলছিল, আর তোকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। দোস্ত, আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। আমাদের ক্লাসের ওই রিয়া নামের মেয়েটা আছে না, ও পড়ে গিয়ে একটু ব্যথা পেয়েছিল, তাই ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলাম। এখন হোটেলে রেখে তারপর এখানে এসেছি। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে চল এখন একটু ঘোরাঘুরি করা যাক। এই বলেই নীল আর তার অন্যান্য সকল বন্ধুরা সমুদ্র পাড়ে ঘুরতে চলে গেল। দেখতে দেখতে দুপুর হয়ে আসতো। তখনই হঠাৎ নীলের ওই মেয়েটা মানে রিয়ার কথা মনে পড়লো। তাই সে সেখান থেকে সোজা হোটেলে চলে এলো, কাউকে কিছু না বলেই। এখন তোমার কি অবস্থা? তোমার পায়ের ব্যথা কিছুটা কমেছে? হ্যাঁ, আগের চাইতে অনেকটাই কমে গেছে। আর তুমি এখানে কেন? সবাই তো সমুদ্র পাড়ে আনন্দ করছে। আমার একটা বান্ধবী এই মাত্র আমাকে ভিডিও কলে সব দেখাচ্ছিল। না মানে, সবাই সমুদ্র পাড়ে আনন্দ করছে আর তুমি পায়ে ব্যথা পেয়ে এখানে একা একা বসে আছো। আমার এটা ভালো লাগছিল না, তাই আমি তোমাকে সঙ্গ দিতে এখানে চলে আসলাম। এই বলেই নীল আর রিয়া দুজনে বসে গল্প করতে থাকলো। এদিকে নিলয় নীলকে হঠাৎ করেই দেখতে না পেয়ে অনেকটাই চিন্তিত হয়ে পড়লো। তাই সে সঙ্গে সঙ্গে নীলের নাম্বারে ফোন দিল। তখনই নীল ফোনটা রিসিভ করলো আর বলল, কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? তুই এখন আবার আমাকে ফোন দিলি কেন? আরে শালা, তুই কই সেটাই বল। সে কখন থেকে তোকে খুঁজতেছি, তোকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই তো আমি হোটেলে ফিরে এসেছি, ভালো লাগছিল না, তাই তোকে কিছু না বলেই চলে এলাম। নাকি অন্য কোনো ব্যাপার আছে, বল তো শুনি। আচ্ছা, একটা সত্যি কথা বল, তুই এখন কোথায় আছিস? একদম মিথ্যা বলবি না কিন্তু। মানে আসলে আমি ওই মেয়েটা মানে রিয়ার রুমে আছি। আমরা সবাই ওখানে আনন্দ বলছি আর মেয়েটা একা একা রুমে বসে আছে, তাই তো আসলাম।
ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। কিন্তু আমরা তো এই বিষয়টা গোলমেলে লাগছে। আমার তো তোর কথায় একটু বিশ্বাস হচ্ছে না। আমার তো মনে হয় তুই মেয়েটার সঙ্গে লাইন মারার চেষ্টা করছিস। দূর শালা, তুই আর জীবনেও ভালো হবি না। এসব ফালতু কথা বলার কি আর জায়গা পেলি না তুই? ফোনটা রাখতো। এই বলে নীল ফোনটা কেটে দিল আর অপরদিকে রিয়ার সঙ্গে গল্প করতে থাকলো। এভাবে দেখতে দেখতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল সেটা তারা টেরই পেল না। তখনই হঠাৎ বন্ধুরা সবাই হোটেলে ফিরে এলো আর নীরা সেখানে এসে সোজা রিয়ার রুমে ঢুকে গেল আর নীলকে সেখানে দেখে বলল, এই যে একদম আমি যা ভেবেছিলাম ঠিক তাই হলো। তুই এখানে রিয়ার সঙ্গে বসে গল্প করছিস আর আমাকে কেন মিথ্যা বললি বলতো শুনি। তো কি করব বল শুনি? মেয়েটা সকালবেলা পড়ে গিয়ে ব্যথা পেল, এখন একা একা এখানে বসে আছে। মেয়েটাকে সঙ্গ দেওয়া তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। দোস্ত, কিন্তু আমার তো মনে হচ্ছে বিষয়টা অনেক কিছু। আমার তো মনে হচ্ছে তুই রিয়ার প্রেমে পড়ে গিয়েছিস। তুই যাবি এখান থেকে, একদম নাক ফাটিয়ে দেবো বলে দিলাম। তুই যাবি এখান থেকে, একদম নাক ফাটিয়ে দেবো বলে দিলাম। সব সময় বেশি কথা বলিস তুই। নীলয় তখন শয়তানি মার্কা একটা হাসি দিয়ে সেখান থেকে চলে গেল আর নীল ব্যাস কিছুক্ষণ রিয়ার সঙ্গে গল্পগুজব করে রিয়ার বান্ধবীর ওখানে এসে পৌঁছানোর পর তারপর সে রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসতো। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। রাত তখন আনুমানিক 11টা বাজে। সবাই খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু নীলের চোখে কোনোভাবেই ঘুম আসছে না। তার শুধু মন চাইছে কখন সে রিয়ার রুমে যাবে আর রিয়ার সঙ্গে একটু গল্পগুজব করবে। এমন চিন্তা করতে করতে এই রাত 12টার মতো বেজে গেল। তখন আর নীল বিছানায় শুয়ে থাকলো না। বিছানা থেকে উঠে আস্তে আস্তে রুমের দরজা খুলে রিয়া যে রুমে শুয়েছিল ওই রুমের সামনে চলে গেল আর দরজায় একটু নক করলো। এই রিয়া, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? একটাবার দরজাটা খোলো, তোমার সঙ্গে একটু কথা বলবো। রিয়া তখন ঘুম ঘুম চোখে এসে দরজাটা খুললো আর দরজা খুলে তার সামনে নীলকে দেখতে পেয়ে বলল, কি ব্যাপার, এত রাতে তুমি এখানে কেন? কেউ দেখে ফেললে কি হবে সেটা ভাবতে পেরেছো? আমি জানি না কি হবে, আর জানতেও চাই না। তোমার সঙ্গে দেখা করে কথা বলতে খুব মন চাইছিল, তাই চলে এলাম। এখন কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি একটু ভিতরে যেতে বলবে? আচ্ছা, ভেতরে আসো, তবে বেশিক্ষণ থাকা যাবে না কিন্তু। 5 মিনিট পরেই তুমি এখান থেকে চলে যাবে। এই বলে রিয়া নীলকে ভেতরে আসতে দিল আর তারপর দুজনেই বিছানার উপর বসে গল্প করতে থাকতো। গল্প করতে করতে কখন যে ভোর রাত হয়ে গেল সেটা তারা টের পেল না। তখনই ফজরের আজান ভেসে আসছিল। হাই আল্লাহ, তোমাকে বলেছিলাম 5 মিনিটের জন্য আসছি, আরে এখন তো সকাল হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি এখান থেকে বের হও, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। আমি যাব, কিন্তু তুমি যদি আমায় একটু আদর দাও তাহলে। এই ছেলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোমাকে কেন আদর করতে যাব? তুমি কি আমার জামাই লাগো নাকি? জামাই লাগি না তো কি হয়েছে? জামাই হতে কতক্ষণ? রিয়া, আমি সত্যি বলছি, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ রিয়া। লাভ ইউ টু। আসলে আমিও তোমায় পছন্দ করতাম, কিন্তু সাহস করে বলে উঠতে পারিনি। তোমাকে যেদিন কলেজে প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে আমার ভালো লেগেছিল, কিন্তু একটা মেয়ে হয়ে তোমায় কিভাবে প্রপোজ করব আর নিজের মনের কথা বলবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। ও এই ব্যাপার, তুমি আমায় ভালোবাসো সেটা তুমি আমার কাছে একটাবার প্রকাশও করলে না। এতটা স্বার্থপর তুমি। বাকি কথা পরে হবে, এখন তুমি যাও, সবাই ঘুম থেকে উঠে পড়বে। এই বলে রিয়া নীলকে ধাক্কাতে ধাক্কাতে রুম থেকে বের করেই দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়ো আর এদিকে নীল রুমে এসে ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তার বন্ধুরা সবাই দেখতে পেল নীল তখনও ঘুমাচ্ছে। তখনই তার বন্ধু নিলয় তাকে ডাকতে লাগলো। কিরে দোস্ত, তুই এখনো ঘুমাচ্ছিস না কেন? কালকে তো তুই আমাদের সঙ্গে যেতে পারবি না। আজকে অন্তত আমাদের সঙ্গে চল, তা না হলে কক্সবাজার এসে লাভটা হলো কি? দোস্ত, সারা রাত ঘুমাতে পারিনি, এখন একটু ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দে। সারা রাত ঘুমাতে পারিস নি মানে? কি করেছিস তুই সারা রাত? কি চোর ধরেছিস নাকি? ধুর শালা, আমি চোর ধরতে যাব কেন? আসলে রিয়ার কথা খুব মনে পড়ছিল, তাই তার সঙ্গে গল্প করতে চলে গেছিলাম। প্লিজ দোস্ত, এই ব্যাপারটা কারোর সঙ্গে বলিস না। ও, তাহলে জল এত দূর পর্যন্ত গড়িয়ে গেছে। কিন্তু তোর আব্বু আম্মু যে নেহা আপুর সঙ্গে
তোর বিয়ে ঠিক করে রেখেছে, সেটার কি হবে? ধুর, আমি ওই মেয়েটাকে কেন বিয়ে করতে যাব? আমি রিয়াকে পছন্দ করি আর আমি রিয়াকেই বিয়ে করব। আমি আমার চাইতে বয়সে বড় একটা মেয়েকে কেন বিয়ে করব বল আমাকে শুনি। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর, কারণ জীবনটা তোর জীবনের ব্যাপার, সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তোরই রয়েছে। তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর। তবে হ্যাঁ, একটা কথা, যেটা ভালো হয় সেটাই করিস, চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নিস। এই বলে নিলয় তার বন্ধু বান্ধবকে নিয়ে সমুদ্র পাড়ে ঘুরতে চলে গেল। তার এদিকে নীল বিছানায় শুয়ে ঘুমোতে লাগলো। তার যখন ঘুম ভাঙলো তখন আনুমানিক সকাল 11টা বাজে। রুম থেকে বের হয়ে সোজা রিয়ার রুমে চলে গেল, কিন্তু রুমে রিয়া ছিল না। আসলে রিয়া তার বান্ধবীদের সঙ্গে সমুদ্র পাড়ে ঘুরতে চলে গিয়েছিল। নীল সারা হোটেলে পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজে বেড়ালো, কিন্তু কোথাও রিয়াকে খুঁজে পেল না। তাই সে বাধ্য হয়ে সমুদ্র পাড়ে চলে আসলো, আর সেখানে এসে দেখতে পেলেও রিয়া তার বান্ধবীদের নিয়ে আনন্দ করছে। তখনই নীল দৌড়ে সেখানে চলে গেল আর রিয়াকে বলল, এই মেয়ে, তুমি এমন কেন? জানো আমি সারা হোটেলে তন্ন তন্ন করে তোমায় খুঁজেছি, কোথাও তোমাকে খুঁজে পাইনি। আমি তো অনেকটা ভয় পেয়ে গেছিলাম। তোমার আবার কিছু হলো না তো? আরে আমি তো আমার বান্ধবীদের সঙ্গে এখানে ঘুরতে এসেছিলাম। আমার বান্ধবীরা আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। আমি তো তাদের বলেছিলাম এখানে আসবো না, পায়ে ব্যথা, কিন্তু তারা আমাকে জোর করে নিয়ে আসলো, তাই চলে আসলাম। চলে এসেছো ভালো কথা, একবার আমাকে বলে আসলে তো পারতে, তাহলে তো আর আমার এতটা টেনশন হতো না। আমি তোমাকে এভাবে পাগলের মতো পুরো হোটেলে খুঁজে বেড়াতাম না। এই বলে রিয়ার হাত ধরে পাশে একটা ছাতা নিচে বসে পড়ল। তারপর দুজনে সেখানে বসেই গল্প করতে থাকলো। আর এদিকে তাদের পুরো গ্রুপের ছেলেমেয়েরা আনন্দ করছে সমুদ্র সৈকতে, আর তারা সেখানে বসেই প্রেম করছে। তারপর দেখতে দেখতে সময়টা কেটে গেল। আজ ঢাকায় ফিরে আসার কথা। রিয়া, তোমার ফোন নাম্বারটা দাও। বাসায় চলে গেলে তো আর সারাক্ষণ তোমার সামনে থাকতে পারবো না, তখন তো ফোনে কথা বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু নীল, তোমাকে একটা কথা বলার ছিল। আমি শুনেছি তোমার নাকি বিয়ে ঠিক হয়ে আছে। আমাদের কি এই সম্পর্ক আগানোটা ঠিক হচ্ছে? ধুর, এসব কথা বাদ দাও। তোমাকে কে বলেছে এসব কথা? এগুলো ভুল কথা। তুমি গুজবে কান দিও না। আমি তোমায় ভালোবাসি আর আমি তোমাকেই বিয়ে করব, কোনো চিন্তা করবে না তুমি। ঠিক আছে, তুমি যখন বলেছ তখন আমি আশ্বস্ত হলাম। এই নাও, এটা আমার নাম্বার 01861। ঠিক আছে, আমি যখন সময় পাবো তখন আমি নিজেই তোমাকে ফোন করব। তুমি নিজের থেকে আমাকে ফোন দিতে যেও না, অন্য কেউ ফোন রিসিভ করলে সমস্যা হতে পারে। এরপর সেদিন সন্ধ্যাবেলা সবাই মিলে বাসে উঠে গেল আর ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। ঢাকায় এসে পৌঁছাতে পৌঁছাতে ভোর 6টার মতো বেজে গেল। তারপর সবাই সেখানে থেকেই নিজেদের বাসায় চলে গেল। নীল বাসায় এসে বিছানায় শুয়ে লম্বা একটা ঘুম দিয়েছে। তার ঘুম ভাঙল সেই বিকেল 3টায়। নেহা তাকে ঘুম থেকে ডেকে তুলল। এই নীল, তোকে মামা সেই কখন থেকে ডাকছে, তুই এখনো ঘুমাচ্ছিস কেন? ঘুম থেকে ওঠ, মামা তোর সঙ্গে কথা বলতে চায়। আমাকে বিরক্ত করার আর সময় পেলে না? দেখলে তো আমি ঘুমাচ্ছিলাম, এমন সময় কেন আমাকে বিরক্ত করতে এলে? আমাকে বিরক্ত করা ছাড়া কি তোমার আর কোনো কাজ নেই নাকি? তোকে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু মামা সেই কখন থেকে তোকে ডাকছে, তাই তো তোকে ডেকে দিতে এলাম। ঠিক আছে, এখন তুমি যাও, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর আব্বুর সঙ্গে কথা বলে নেব। নেহা তখন আর কোনো কথা না বলেই চুপচাপ রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। নীল প্রায় বেশ কিছুক্ষণ পর ঘুম থেকে উঠেই তারপর ফ্রেশ হয়ে তার বাবার রুমে গেল। আব্বু, তুমি আমায় ডাকলে? হ্যাঁ, আমি তো সেই কখন থেকেই তোমাকে ডাকছিলাম, আর এতক্ষণে তোমার আসার সময় হলো। আসলে আব্বু সারা রাত জার্নি করে এসেছি তো, তাই ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠতে পারিনি। এখন বলো, তুমি আমাকে কেন ডেকেছিলে? কি বলতে চাও? আমি তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। আমি ঠিক করেছি এ সপ্তাহের মধ্যেই তোমার বিয়ে দেব। কিন্তু আব্বু, বিয়েটা আমি করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবেসে ফেলেছি, আমি তাকেই বিয়ে করব। সেটা বললে তো হবে না। আমি তো তোমাকেই বলে দিয়েছিলাম তোমাকে নেহাকেই বিয়ে করতে হবে। এখন তুমি যাই কিছু বলো আর যত অজুহাতি দেখাও না কেন, আমি তোমার কোনো কথা শুনবো না। তোমাকে নেহাকেই বিয়ে করতে হবে। এরপর আমি আর কোনো কথাই শুনতে চাই না। আব্বু, তোমাকে তো আমি বললাম আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি, এখন আমি আর একটা মেয়েকে বিয়ে করব কি করে? কিন্তু নীলের আব্বু তার কোনো কথাই শুনল না। নীলের আব্বু নীলকে সেটা পরিষ্কার জানিয়ে দিলেন এই সপ্তাহে নীল আর নেহার বিয়ে।
নীল যেন নিজেকে এই বিষয়ে মানসিকভাবে প্রস্তুত করে। নীল তখন আর কোনো কথা না বলেই চুপচাপ বের হয়ে সোজা নেহার রুমে চলে গেল। তোমাকে না বলেছিলাম যে করেই হোক এই বিয়েটা আটকাতে হবে, কিন্তু তুমি সেটা করলে না কেন? আমি কি করব বল শুনি? আমি তো আমার সবটা দিয়ে চেষ্টা করেছি। তুই যেভাবে যা বলতে বলেছিলি আমি তো ঠিক সেভাবেই তা করেছিলাম, কিন্তু মামির কাছে ধরা পড়ে গেলাম। তাতে আমার কি দোষ? তোমার কি দোষ মানে? এত বড় মেয়ে হয়ে এখনো সাজিয়ে গুছিয়ে একটা মিথ্যে কথা পর্যন্ত বলতে পারো না? আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করব না। আর যদি তোমাকে বিয়ে করতেই হয় তাহলে কোনো দিনও আমার কাছে স্বামীর অধিকার পাবে না, কারণ আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি আর আমি তার সঙ্গে সংসার করব। এইসব কথা তো আর আমাকে বলে কোনো লাভ নেই। তুই মামা মামির সঙ্গে কথা বল। তুই যখন অন্য একটা মেয়েকে ভালোবাসিস তাহলে তুই আমাকে কেন বিয়ে করবি? তুই মামা মামিকে বল তুই ওই মেয়েটাকে বিয়ে করবি। বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি। তুমি একটা কথা পরিষ্কার শুনে রাখো, তুমি আমাকে বিয়ে করতে পারবে ঠিকই, কিন্তু কোনোদিন স্ত্রীর অধিকার নিতে পারবে না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। এই বলেই নীল রুম থেকে বের হয়ে চলে গেল। সেদিন বিকেলবেলা নেহা নীলের আম্মুর সঙ্গে কথা বলছিল। তখনই কথার ছলে বলল, মামি, এই মেয়েটাকে না দিলেই হয় না? কেন, তোমার কি আমাদের বাড়িতে থাকতে কোনো সমস্যা আছে নাকি? না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু নীল অন্য একটা মেয়েকে ভালোবাসে। এটা জেনে শুনে তার সঙ্গে আমাকে বিয়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে? ওইসব ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। ছেলে মেয়েরা এই বয়সে একটু আধটু প্রেম করেই থাকে, কিন্তু যখন জীবনটাকে আবেগ নয় বিবেক দিয়ে বুঝতে শিখবে তখন ওইসব কিছু জানলা দিয়ে পালিয়ে যাবে। তখন তুমি দেখবে নীল তোমাকে ঠিকই ভালোবাসবে। কিন্তু মামি, এরকমটা যদি না হয়, নীল যদি কোনোদিনই আমাকে মেনে না নেয়, তখন কি হবে? তোমাকে এত আগ বাড়িয়ে চিন্তা করতে কে বলেছে? যখন যা হবে তখন সেটা আমরা সামনে নেব। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি আমাদের উপর সম্পূর্ণ ভরসা রাখো। আমরা যতদিন বেঁচে আছি ততদিন তোমার কোনো চিন্তা নেই। তুমি একদম নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, বাবা মায়ের পর যেহেতু তোমরা আমার গার্ডিয়ান, তাহলে তোমরা যা বলবে তাই আমি মানব। এভাবে দেখতে দেখতে 2 দিন চলে গেল। আজ নীল রিয়ার সঙ্গে দেখা করতে এসেছে। পার্কে এসে বসে আছে প্রায় আধা ঘন্টার মতো। নীল কোনো কথাই বলছে না, মুখটা গম্ভীর করে বসে আছে। তখন রিয়া তাকে বলল, কি ব্যাপার? তুমি আমাকে তোমার সঙ্গে আলাদা করে দেখা করতে বললে, তাই আমি তোমার সঙ্গে দেখা করতে আসলাম। এখন তুমি কোনো কথা না বলে চুপচাপ বসে আছো। কি হয়েছে তোমার, বলো তো শুনি। দেখো, আমার মাথা মেজাজ একদম খারাপ আছে। আমি কিছু চিন্তা করতে পারছি না কি করব। আমার আব্বু আম্মু ঠিক করেছে এই সপ্তাহের মধ্যেই ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেবে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে আমি তো আগেই বলেছিলাম, এটা নিয়ে তোমার আগেই চিন্তা করা উচিত ছিল। তোমাকে তো আমি বলেছিলাম তোমার বাবা মা যেহেতু ওই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে ঠিক করে রেখেছে, তাই চিন্তা ভাবনা করে তারপর যা করবে করো। কিন্তু তখন তো তুমি আমার কোনো কথাই শুনলে না। চলো আমরা পালিয়ে যাই, পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি, তারপর ফ্যামিলি মেনে নিলে নিবে, না নিলে নাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি পালিয়ে গিয়ে বিয়ে করব? তুমি খুব ভালো করেই জানো আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমি আমার বাবা মাকে কোনো দিনই কষ্ট দিতে পারবো না। তুমি যদি তোমার ফ্যামিলিকে মানিয়ে আমাকে নিতে আসতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করব। নয়তো তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। রিয়া, এসব তুমি কি বলছো? তুমি তো খুব ভালো করেই বুঝতে পারছো আমার ফ্যামিলি কোনো দিনও এই সম্পর্কটা মেনে নেবে না। আর সেখানে আমি কি করে আমার ফ্যামিলিকে মানিয়ে তোমার বাসায় নিয়ে যাব বলো তো শুনি। তাহলে আমাকে ভুলে যাওয়া ছাড়া তোমার হাতে অন্য কোনো অপশান নেই, কারণ আমি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো না। সমাজে আমার বাবার একটা রেপুটেশন আছে, আমি সেটা নষ্ট করতে পারবো না। তাহলে তো তাই হবে, তোমাকে ভুলে যাওয়া ছাড়া আমার কোনো পথ থাকবে না। কিন্তু রিয়া, ওই মেয়েটার সঙ্গে বিয়ে হলেও আমি কোনো দিন ওই মেয়েটার সঙ্গে সংসার করতে পারবো না, কারণ আমার মনে তুমি রয়েছো, আর আমার মনে একজনকে রেখে অন্যজনের সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে একটা কাজ করো, এটা করলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। কী কাজ বলো? তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করতে রাজি আছি, কিন্তু ওই মেয়েটার সঙ্গে আমি কোনোভাবেই সংসার করব না। রিয়া তখন নীলকে বলল নীল যেন বিয়েটা করে নাই। এটা শুনে নীল তো আকাশ থেকে পড়ল। সে অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা তোমার বুদ্ধি? আমি এই মেয়েটাকে বিয়ে করে নেব,
এতক্ষণ ধরে তোমায় কি বলছি আমি, আর তুমি আমাকে কি বোঝাচ্ছ আমি সেটাই বুঝতে পারছি না। আমি তোমাকে কি বলতে চাই সেই কথা তো তুমি আগে শুনবে, তারপর তো তোমার যা বলতে হয় তা বলবে। হ্যাঁ ঠিক আছে, বলো, আমি শুনছি। তুমি এখন তোমার বাবা মায়ের কথা মতো বিয়েটা করে নাও। এদিকে আমরা আমাদের পড়াশোনা শেষ করি, উপযুক্ত বয়সে পদার্পণ করি। তারপর তুমি ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেবে। তুমি তো ওই মেয়েটাকে ভালোবাসো না, ওই মেয়েটার সঙ্গে সংসারও করতে যাবে না। তারপর না হয় আমরা বিয়ে করে নেব। এই কথাটা তুমি একদম ঠিক বলেছ, এটা করা যেতে পারে। এই বলে নীল আর রিয়া দুজনে বেশ কিছুক্ষণ সেখানে বসে গল্পগুজব করলো। আর তারপর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে রিয়াকে তার বাসায় পৌঁছে দিয়ে তারপর বন্ধুদের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে রাত 11টার দিকে বাসায় ফিরল নীল। তার বাবা তখন ড্রয়িং রুমে বসেছিল। তখনই তার বাবা তাকে বলল, কি ব্যাপার নীল, এত রাতে তুমি কোথা থেকে আসছো? এতক্ষণ তুমি কোথায় ছিলে? বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, বাসায় আসলে আমার ভালো লাগে না। বন্ধুদের সঙ্গে আড্ডা দিবে? বেশ ভালো কথা। তাই বলে কি তুমি এত রাত পর্যন্ত বাইরে থাকবে, নাকি আজকের পর থেকে তুমি রাত 8টার পর আর 1 মিনিটও বাইরে থাকবে না? কিন্তু কেন আব্বু, আমি কি মেয়ে মানুষ নাকি যে আমাকে ছেলেরা ধরে নিয়ে যাবে? আমি তো ছেলে মানুষ, আমার পূর্ণ স্বাধীনতা আছে। আমি তোমার কাছ থেকে জ্ঞান নিতে চাইনি। তোমাকে যেটা করতে বলেছি তুমি সেটাই করবে। আজকের পর থেকে রাত 8টার পর থেকে বাড়ির গেট বন্ধ থাকবে। নীল তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে নিজের রুমে চলে গেল। আর এদিকে বাড়িতে বিয়ের আয়োজন চলছে। নীল একদম চুপচাপ, আর কোনো প্রতিবাদই করছে না। এটা দেখে নেহার মনে একটা সন্দেহ জাগলো। সেদিন বিকালবেলা নীল যখন ব্যালকনিতে বসে মোবাইল টিপছিল, তখনই নেহা সেখানে এসে উপস্থিত হয়। কিরে নীল, কি ব্যাপার? তুই তো আমাকে বিয়ে করতে চাইছিলি না, আর এখন চুপচাপ সবকিছু মেনে নিচ্ছিস। এসবের পিছনে কি কোনো কারণ আছে নাকি? এসবের পিছনে আবার কি কারণ থাকতে যাবে? আমি ভেবে দেখলাম তোমাকে যদি বিয়ে না করি তাহলে আমার বাবার সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত হতে হবে। ছোট্ট একটা সিদ্ধান্তের কারণে সবকিছু হারাতে চাই না, তাই তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। দেখ, তুই যদি শুধুমাত্র তোর বাবার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করতে চাস, তাহলে বিয়ে করার প্রয়োজন নেই। শোন, একটা মেয়ে বিয়ের পর তার স্বামীর কাছে অনেক কিছু আশা করে, সেগুলো যদি তুই না পারিস তাহলে আমাকে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। কারণ তুই খুব ভালো করেই জানিস আমার জীবনটা অনেক কষ্টের, আর কষ্ট পেতে চাই না। প্লিজ, তোর মনে কি চলছে তুই আমাকে খুলে বল। আরে সত্যি বলছি, আমার মনে কিছু চলছে না, আমি তোমাকেই বিয়ে করব। তাছাড়া ভেবে দেখলাম তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছো, তোমাকে আর কষ্ট দেওয়াটা ঠিক হবে না, তাই আমি তোমাকে বিয়ে করব। নেহার কাছে তখনও পুরো বিষয়টা ঘোলাটে লাগছিল। সে কিছুই ভাবতে পারছিল না। তখন সে আর কোনো কথা না বলেই নিজের রুমে চলে গেল। আর বসে বসে ভাবতে থাকলো, নীল কি সত্যিই বলছে এসব, নাকি মিথ্যে বলছে। কিন্তু সেভাবে কোনো কল কিনারাই পেল না। এভাবে দেখতে দেখতে আরও 2-3 দিন সময় কেটে গেল। আগামীকাল নীল আর নেহার গায়ে হলুদ। তাই আজ নীল বাসা থেকে বের হয়েছে রিয়ার সঙ্গে দেখা করবে বলে। সঙ্গে তার বন্ধু নিলয়কেও ফোন করেছে আসতে। নিলয় তার বাসার সামনে এসে অপেক্ষা করছে। নীল তখনই বাইক নিয়ে বাসা থেকে বের হলো। নিলয়কে দেখে বাইক দাঁড় করালো আর নিলয়কে বাইকে তুলে নিল। রাস্তায় যেতে যেতে নিলয় নীলকে প্রশ্ন করলো, দোস্ত, ব্যাপারটা কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে তুই রিয়ার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করছিস, আর অপরদিকে নেহা আপুকেও বিয়ে করছিস। এত কিছু তোকে কেন বুঝতে হবে? যা হচ্ছে সব দেখে যা, সময় হলে সব জানতে পারবি। এখন কোনো কথা বলিস না, আমি যা করছি আমার ভালোর জন্যই করছি। কিন্তু দোস্ত, আমার মনে হয় তুই এটা ঠিক করছিস না। কারণ তোর বাবা মাকে এভাবে ঠকানো ঠিক হবে না। তোর বাবা মা অনেক বিশ্বাস আর ভরসা নিয়ে নেহা আপুর সঙ্গে তোকে বিয়ে দিচ্ছে। আর এখন তুই যদি নেহা আপুকে এভাবে ঠকাস, সেটা কিন্তু তোর বাবা মা সহ্য করতে পারবে না। তুই ভুলে যাস না, নেহা আপুর আম্মু তোর বাবার একমাত্র আদরের ছোট বোন ছিল। শোন, আমি অন্য একজনের কথা চিন্তা করে নিজের জীবনটাকে এভাবে বরবাদ করতে পারি না। তাছাড়া আমি কিন্তু তোর চাইতে বোকা নই, আমি সব কিছু বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছি। তাই তুই আমাকে এসব ব্যাপারে কিছু বলতে আসিস না। আমার যেটা ভালো মনে হচ্ছে আমি সেটাই করছি। ঠিক আছে দোস্ত, জীবনটা তোর, যেহেতু তুই তোর সিদ্ধান্ত নিবি, তোর যেটা ভালো মন হয় সেটাই কর। কিন্তু
আমার যেটা মনে হয়েছিল আমি সেটাই বললাম। একটা অবলা মেয়েকে এভাবে কষ্ট দেওয়ার একদমই উচিত নয়। বলতে বলতে তারা দুজনে রিয়ার বাসার সামনে পৌঁছে গেল। রিয়া ততক্ষণে বাসায় নিচে এসে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার নীল, তোমার এত দেরি হলো কেন আসতে? আমি তো সেই কখন থেকে অপেক্ষা করছিলাম। আর বলো না, আজ থেকেই বাসায় আসতে শুরু করেছে। আমার নানা বাড়ির মেহমানরা সবাই চলে এসেছে, ওদের সামনে বের হতে দেরি হয়ে গেল। এখন চলো যাওয়া যাক। নিলয়, তুই বাইক ড্রাইভ কর, আমি তোর ভাবিকে নিয়ে পিছনে বসছি। এই বলেই নীল বাইক থেকে নেমে গেল। আর তারপর নিলয় সামনে বসে বাইক ড্রাইভ করতে লাগলো। আর তারা দুজনে পিছনে বসে দেখতে দেখতে তারা একটা রেস্টুরেন্টের সামনে এসে পৌঁছালো। তারপর নিলয়কে নিয়ে তারা দুজনেই রেস্টুরেন্টের ভিতর ঢুকে গেল। রিয়া, আমার এসব পড়তে একদম ইচ্ছা করছে না, চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি, তারপর যা হওয়ার হবে। আরে তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? বুঝতে পারছো না এটা আমাদের পুরো জীবনের একটা ব্যাপার। এইভাবে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। কিন্তু তারপরও আমার ভয় লাগে। আমি একটা বিবাহিত আর ডিভোর্সি ছেলে। এটা জানার পর যদি তোমার বাবা মা তোমাকে আমার সঙ্গে বিয়ে না দেয়, তখন কি হবে? সময় আসুক, আমি আমার বাবা মাকে বুঝিয়ে বললে অবশ্যই তারা বুঝতে পারবে আর আমাকে তোমার হাতে তুলে দেবে। এত চিন্তার কিছু নেই। রিয়ার এই কথা শুনেই নিলয় বিষয়টা পুরোপুরি বুঝতে পারল। আর তখন নিলয় রিয়াকে উদ্দেশ্য করে বলল, রিয়া, তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নিয়ে এভাবে ছিনিবিনি খেলতে পারো না। নেহাপুর জীবনে কিন্তু এমনিতে অনেক কষ্ট পেয়েছে, তাকে প্লিজ তোমরা জেনে শুনে আর কষ্ট দিও না। রিয়া তখন নিলয়কে কিছু বলতে চাইছিল, কিন্তু রিয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই নীল বলতে লাগলো, দোস্ত, তোকে তো বললাম আমি আরেকটা মেয়ের জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করতে পারি না। তারপরও তুই বিষয়টা বুঝতে পারলি না। বুঝতে পেরেছি ভাই, তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি তোকে কিছুই বলবো না। একটা অবলা মেয়েকে এভাবে কষ্ট দেওয়ার আমার সঠিক মনে হচ্ছে না। আরে ভাই, তোর যখন অতই দরদ লাগছে তাহলে তুই অবলা মেয়েটাকে বিয়েটা করে নিলেই তো পারিস। আমি তাই করতাম যদি আঙ্কেল আন্টি তোর সঙ্গে নেহাপুর বিয়ে ঠিক না করতো। এই কথা বলেই নিলয় সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সোজা তার বাসায় চলে গেল। আর এইদিকে নীল আর রিয়া দুজনে বসে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো। আর কিভাবে কি করবে না করবে সেই সব কিছুই পরিকল্পনা করলো। দেখতে দেখতে বিকেল হয়ে সন্ধ্যা হলে তারা বাসায় চলে গেল। বাসায় আসতেই তার আম্মু তাকে বলল, কি ব্যাপার নীল, কাল তোর বিয়ে আর আজ এত দেরিতে করে বাড়িতে ফিরলি? তাছাড়া তুই গিয়েছিলি কোথায়? এই তো বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে গিয়েছিলাম। কাল আমার বিয়ে, তো কি হয়েছে? এখন কি আমাকে বউ সেজে ঘরে বসে থাকতে হবে নাকি? দেখ, তোকে আগেও বলেছি আর এখনো বলছি, সময় হচ্ছে ভালো হয়ে যা। এইসব ফাজলাম মার্কা কথাবার্তা বাদ দে। তোর বিয়ে ঠিক হয়েছে আর বিয়েটা তোকে করতেই হবে, তাই এইসব ফাজলাম করে কোনো লাভ নেই। তুই যাই কিছু করিস না কেন, নেহাকে তোর বিয়ে করতেই হবে, এছাড়া তোর কাছে আর কোনো পথ খোলা নেই। নীল তখন তার আম্মুর কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল। আর এদিকেই দেখতে দেখতে 2 দিন কেটে গেল। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। এখন রাত আনুমানিক 10:30টার বেশি বাজে। সবাই খাওয়া দাওয়া করে নিজেদের রুমে চলে গেছে। নীলের আম্মু নেহাকে নিজের হাতে সাজিয়ে নীলের রুমে নিয়ে এসেছে। যাও মা, আজ থেকে এটা তোমার ঘর, আর সমস্ত বাড়িতে যতটুকু আমার অধিকার ঠিক ততটুকু তোমার সংসারটা আমি তোমার হাতে তুলে দিলাম। এবার এই সংসারটাকে গুছিয়ে রাখার দায়িত্ব তোমার। এত বড় দায়িত্ব তুমি আমাকে দিও না। এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না। আমি যেরকম ছিলাম সেরকমই থাকি না। ঠিক আছে পাগড়ি, মেয়েটা আমার, তুমি যেভাবে থাকতে চাও তোমাকে সেভাবেই থাকতে দেব। আমি কখনোই তোমার উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে, যেটা ভালো লাগবে না সেটা করবে না। ঠিক আছে, তাহলে তো আজ থেকে তুমি আমার মামি থেকে আম্মু হয়ে গেলে। তাই এই বলেই নেহা একটা দুষ্টুমি মার্কা হাসি দিল। আর তখন নীলের আম্মু নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে নেহাকে আশীর্বাদ করে, তারপর সেখান থেকে চলে গেল। নেহা বিছানার উপর বসে অনেকক্ষণ ধরে নীলের জন্য অপেক্ষা করছে, কিন্তু নীল রুমে আসছে না। এদিকে দেখতে দেখতে রাত 2টার মতো বেজে গেল। ততক্ষণে নীল রুমে আসতো। নীল রুমে আসতেই নেহা বিছানা থেকে নেমে নীলকে সালাম করলো। আর তারপর বলল, কি ব্যাপার, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আজ আমাদের বাসর রাত, সেটা কি তুমি ভুলে গিয়েছিলে? হা হা হা, কিসের বাসর রাত? তোমার সাথে আমি কিসের বাসর করব?
তোমাকে তো বলেছিলাম তুমি আমায় বিয়ে করতে পারবে, কিন্তু কোনোদিন স্ত্রীর অধিকার পাবে না। চুপচাপ এখন রুম থেকে বের হয়ে চলে যাও। আমি তোমার সঙ্গে এক বিছানায় ঘুমাতে পারবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা এখন স্বামী স্ত্রী, আমরা এখন একই বিছানায় ঘুমাবো। তুমি বললেই কি আমি রুম থেকে বের হয়ে চলে যাব নাকি? তাহলে তুমি থাকো এই রুমে, আমি থাকবো না। আমি চলে যাচ্ছি এখান থেকে। এই বলেই নীল রুম থেকে বের হয়ে চলে যেতে চাইছিল, কিন্তু নেহা তাকে সেটা করতে না দিয়ে পেছন থেকে তার হাত ধরে ফেলল আর সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর দরজাটা আটকে দিয়ে সোজা বিছানায় চলে আসলো। আরে আরে, এটা তুমি কি করছো? তুমি এভাবে আমার বুকের উপরে উঠবে কেন? আমি ব্যথা পাচ্ছি তো। আমার বুকের উপর থেকে নামো। তুই আমার কথা শুনবি না, তাহলে আমি কেন তোর কথা শুনতে যাব? আমি তোর স্ত্রী, তোর উপর সম্পূর্ণ অধিকার আছে আমার, তাই আমি আমার অধিকার আদায় করে নেব। মানে কি করবে তুমি? কেন, তুই কি কচি খোকা নাকি যে কিছুই বুঝতে পারিস না? ওইটা করব যেটা বাসর রাতে নতুন বর আর বউ করে। এই বলেই নেহা নীলের উপর ঝাঁপিয়ে পড়ল। নীল নিজের সতীত্ব রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু নেহার কাছে সে পেরে উঠল না কোনোভাবেই। নেহা নিজের অধিকার আদায় করিয়ে নিল। প্রায় 1 ঘন্টা পর নেহা নীলকে ছেড়ে দিয়ে বিছানায় একপাশে শুয়ে পড়ল। দেখো, তুমি যেটা করলে সেটা কিন্তু একদমই ঠিক করলে না। তুমি আমার সঙ্গে এরকমটা করতে পারো না। এসব কিছু আমার গার্লফ্রেন্ড রিয়ার পাওয়ার কথা ছিল। তুমি কেন জোর করে আমার কাছ থেকে এগুলো নিয়ে নিলে? কারণ আজ থেকে আমি তোর বউ, তোর সব কিছুর উপর আমার অধিকার সবচাইতে আগে। তাই আমি আমার অধিকারের জায়গাটা কেন ছেড়ে দেব বলো শুনি? ও, তুমি অধিকার ফলাতে চাইছো? তাহলে একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তুমি আমার দেহ পেলেও মন কোনোদিন পাবে না। আমার তোর দেহটা হলেই চলবে, ওই বাংলা সিনেমার ভিলেনদের মতো। আমার মন পাওয়া চাই না। দেহ পেলে মন এমনি এমনি আসবে, যেমন কান টানলে মাথা আসে, ঠিক তেমনি করে। তুমি কিন্তু এটা আমার সঙ্গে খুব খারাপ করেছো। তাহলে আরেকবার ভালো করে করি। এই বলে নেহা আরও একবার নীলের দিকে অগ্রসর হচ্ছিল। তখন নীল নিজেকে গুটিয়ে নিয়ে বলতে লাগলো, এই না, যা করেছো তাই অনেক। আমার সঙ্গে আর এরকম করবে না। তোমার শরীরে এত শক্তি কোথা থেকে আসলো আমি সেটাই বুঝতে পারছি না। তুমি মেয়ে নাকি হাতি? চোখের সামনে একটা জলজান্ত মেয়ে দাঁড়িয়ে আছি, আর সেখানে তুই কিনা বলছিস আমি একটা হাতি? একদম চর মেরে তোর সব কটা দাঁত ফেলে দেব। এতদিন থেকে সহ্য করেছি, আর সহ্য করব না। এখন আমি তোর বউ, এখন তুই আমার কথা মতো চলবি, আমি তোর কোনো কথা শুনবো না। এই বলে নেহা নীলকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। নীল তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে বাধ্য ছেলের মতো সেখানেই ঘুমিয়ে পড়তে বাধ্য হলো। এরপর কেটে গেল আরও 2-3 দিন। আজ নেহা আর নীল দুজনেই কলেজে যাবে। নীল 2 দিন ধরে নিজের ফোনটা অফ করে রেখেছে, যাতে তার প্রেমিকা রিয়া তাকে কোনোভাবে ফোন করতে না পারে। আজ যখন সে কলেজ ক্যাম্পাসে পৌঁছালো, তখনই রিয়া দৌড়ে এসে সবার সামনে তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, 2 দিন তোমার ফোন অফ কেন? জানো আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম হয়তো তোমার কিছু একটা হয়ে গেছে। তুমি কেন আমাকে একটাবার ফোন করনি? আই এম সরি রিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার আমানত রক্ষা করতে পারলাম না নেহা। আমার থেকে সব কিছু জোর করে আদায় করে নিয়েছে। কতটা শোনা মাত্রই রিয়া অনেকটা রেগে গেল আর ঠাস ঠাস করে নীলের 2 গালে 2টা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, এই তুই ছেলে না নেহা ছেলে যে তোর কাছ থেকে জোর করে সব কিছু আদায় করে নিল? আমাকে ভুলিয়ে ভালিয়ে ওই মেয়েটাকে বিয়ে করেছিস, এখন আবার আমার সামনে অজুহাত সাজাতে এসেছিস। আজ তোর 12টা বাজিয়েই ছাড়বো। এই বলে রিয়া সমানে নীলকে যে কিল ঘুষি মারতে লাগলো আর নীল তখন কোনো রকমেই সেখান থেকে পালিয়ে নিজের জান বাঁচালো। দৌড়াতে দৌড়াতে ক্লাসরুমে এসে পৌঁছালো আর তখনই নিলয়ের সঙ্গে দেখা হলো। নিলয় তাকে দেখে হেসে কুটি কুটি খাচ্ছে। কে নিলয়? তুই আমাকে দেখে এভাবে হাসছিস কেন? তো কি করব, কাঁদবো নাকি? তোর এমন অবস্থা দেখে হাসি ছাড়া আর তো মুখ দিয়ে কিছুই বেরোচ্ছে না। তোকে তো আগেই বলেছিলাম, যা করবি চিন্তা ভাবনা করে করবি, যাতে পরে পস্তাতে না হয়। তাহলে এমন কেন দৌড়ে ক্লাসরুমে চলে এলি আর কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতি? দেখ, একদম মজা নিস না। আমি মাইন্ড চিপাই ফাইসা গেছি আর তুই মজা নিচ্ছিস। তুই বন্ধু হয়ে আমার সঙ্গে এরকমটা করলি কি করে? আমাকে দোষ দিচ্ছিস কেন? আমি তো তোকে আগেই সাবধান করেছিলাম, তুই আমার কথা শুনিসনি, তাই তোর সঙ্গে এরকমটা হয়েছে। যদি তুই এখন আমার কথা শুনতি তাহলে তো আর এমনটা হতো না। এখন সামলা খেলা। এই বলে নিলয় আবারও হাসতে থাকলো আর এইদিকে নীল বেচারি পড়ে গেছে বড্ড বেকায়দায়।
এখন সে কি করবে কিছুই বুঝতে পারছে না। একদিকে বাড়িতে বিয়ে করা বউ আর অন্যদিকে কলেজের গার্লফ্রেন্ড। সে কাকে রেখে কাকে সামলাবে সেটাই তো ভেবে পাচ্ছে না। তার জীবন একদম তেজপাতা হয়ে যাচ্ছে। দোস্ত, আগেই যদি বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নিতে, তাহলে এখন তোর সঙ্গে এটা হতো না। যাই হোক, যা হবার হয়ে গেছে। এখন বউকে নিয়ে কিভাবে সুখে থাকবি সেটাই চিন্তা কর। গার্লফ্রেন্ডের চিন্তা বাদ দে। দোস্ত, আমি কিভাবে কি করব একটু আগে তো দেখতেই পেলি। রিয়া কি করলো? তোকে যেটা বলেছি তুই সেটাই কর, তা না হলে সত্যি বলছি তোকে বিপদে পড়তে হবে। ঠিক আছে দোস্ত, তুই আমাকে যেটা করতে বলবি আমি সেটাই করব। এই বলেই দুজন ক্যান্টিনে চলে গেল। সেখানে নাস্তা করে তারপর ক্লাসে এসে ক্লাস করতে থাকে। এভাবেই চলে গেল সেদিনের দিনটা। বিকেলবেলা কলেজ ছুটি হলে নীল বাসায় নিয়ে এসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে গেল। তখনই তার ফোন বাজতে থাকলো। নীল ফোনটা বের করে দেখলো নেহা তাকে ফোন করেছে। সে ফোনটা রিসিভ করতে চাইলো না। তখনই পাশ থেকে নিলয় তাকে বলল, দোস্ত, এই ভুলটা ভুল করেও করিস না। তুই ফোনটা রিসিভ কর, ভুলে যাস না নেহা আপু এখন তোর বিয়ে করা বউ। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। হ্যাঁ বলো, কি হয়েছে? কেন ফোন করছো? কলেজ ছুটি হয়েছে আরও 1 ঘন্টা আগে। তুমি এখনও বাসায় আসোনি কেন? আমি দুপুরের খাবার নিয়ে অপেক্ষা করছি, এখনও খাইনি, তাড়াতাড়ি আসো। তুমি খেয়ে নাও, আমি আসতে পারবো না। আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি, আমার আসতে সন্ধ্যা হবে। তুই আসবি নাকি আমাকে ওখানে আসতে হবে? তোকে 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিটের মধ্যে যদি তুই বাসায় না আসিস, তাহলে তুই যেখানেই আছিস সেখান থেকে তোকে তুলে আনবো। ভুলে যাস না আমি তোর সিনিয়র বউ। নীল তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসতো। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই নেহা এসে দরজা খুলল। আর দরজা খুলে এসে নীলের শার্টের কলার ধরে বলতে লাগলো, এতক্ষণ তুই কোথায় ছিলি? তোকে আমি কতক্ষণ আগে ফোন দিয়েছিলাম, পুরো 15 মিনিট সময় কেটে গেছে। আমি তোকে 5 মিনিট সময় দিয়েছিলাম। আমি তো বলেছিলাম আমি বন্ধুদের সঙ্গে আছি, আমার তো এই রাস্তাটা আসতে হবে নাকি? আমি তো আর উড়ে উড়ে চলে আসতে পারবো না। তোকে কিভাবে আসতে হবে সেটা আমি বলিনি, তোকে বলেছিলাম শুধু বাসায় আসতে হবে। লেট হলো কেন বল? নীল তখন খুব ভালোভাবেই বুঝতে পারলো সে মাইন্ডকার চিপায় ফাইসা গেছে। এখন আর নেহার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় তার হাতে নেই। তাই সে নেহাকে বলল, আই এম সো সরি, আমার ভুল হয়ে গেছে। প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে আর কখনোই আমার বাসায় আসতে 2 মিনিট লেট হবে না। ভার্সিটি ছুটি হওয়ার পর আর আমি 2 মিনিটও বাইরে কোথাও সময় কাটাবো না। সোজা বাসায় চলে আসব আর তোমাকে সময় দিব। এটা কতদিন মনে থাকবে? যতদিন বেঁচে আছি ঠিক ততদিন। এখন তুমি আমার শার্টের কলারটা ছাড়ো, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর একটু সময় এভাবে থাকলে তো আমি দম বন্ধ হয়ে মারা যাব। একদম গলা টিপে মেরে ফেলবো। আমার আগে মরে যাওয়ার চিন্তা করিস কেন? আমি তোর বউ, আমি যতদিন বেঁচে আছি তুই তার চাই তো একদিন বেশি বাঁচবি। আল্লাহর কাছে সব সময় এটাই বলি, যেদিন তোর হায়াত শেষ হবে তার ঠিক একদিন আগে যেন আমি মরে যাই, কারণ আমি তোকে বড্ড ভালোবাসি রে। তোকে ছাড়া আমার জীবনটা অর্থহীন। তুমি কেন ভালোবাসো আমায়? আমি তো তোমায় সবসময় শুধু অবহেলাই করেছি, কখনো তোমাকে ভালোবাসার চোখে দেখিনি। তাহলে তুমি কিভাবে আমায় ভালোবেসে গেছো? কারণ ওই যে আব্বু আম্মু তোকে বলেছিল না, নানা নানু বেঁচে থাকতেই নানু বলেছিল তোর আর আমার বিয়ে দিতে। আমি বোঝবার পর থেকে যখনই এই কথাটা জানতে পেরেছি, তখন থেকে তোকে আমি মনে প্রাণে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, এখন টেবিলে চলো, খাওয়া শুরু করা যাক। অতঃপর নেহা নীলকে নিয়ে খাবার টেবিলে চলে আসতো। নেহা নীলের প্লেটে খাবার তুলে দিল। নীল খাওয়া শুরু করলো। আর তখনই হঠাৎ খেয়াল করলো নেহা আর দিকে অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তখন নীল তার দিকে তাকিয়ে বলল, ব্যাপার কি হলো? তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তুমি না বললে খাবার খাওনি, তাহলে খাচ্ছ না কেন? ঠিক এখানে বসে আছি এমনি এমনি নাকি? আমি এত কষ্ট করে খাবারগুলো রান্না করেছি, এখন তুই আমাকে খাবার খাইয়ে দিবি? সেটা না করে তুই নিজে নিজেই খেয়েছিস। ও আচ্ছা, এই ব্যাপার, এই নাও। এই বলেই নীল নেহাকে খাইয়ে দিতে লাগলো আর নিজেও খেতে থাকলো। এভাবেই দুজন দুজনের প্রতি ভালোবাসায় মোহিত হলো। আর এভাবেই শুরু হলো তাদের দুজনের নতুন একটা প্রেমের গল্প। তো ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট জানাতে ভুলবেন না।
আল্লাহ হাফেজ।